আমার ভদ্র পেটে তোর অভদ্র ভোচা বেবি কখনোই প্রবেশ করতে দেব না। মানে আমি তোকে বিয়ে করতে পারবো না, তুই আমায় ভুলে যা। তোর মতো উগান্ডার পেতনিকে বিয়ে করতে আমার বয়ে গেছে। আমি আদিত্য রায়, আমার ডিমান্ড জানিস? মেয়েরা আমাকে পেতে টাকা টাকা উড়িয়ে বেড়ায়, রাজপুত্রের মতো ভাব দেখিয়ে। টাকাগুলো নিশ্চয়ই আমার শিউলি ফুল গাছে ঝরা পাতার মতো। ভুলে যাস না তোর কি ডিমান্ড, তাই এই হিমু ভালো করে জানে। তোর যে খাটাসের মতো চোখ, সেটা মেয়ে নয়, কোনো টিকটিকির ওপর নিক্ষেপ করলেও সে তার লেজ দেখিয়ে চলে যাবে। হিমু, তুই কিন্তু আমায় অপমান করছিস, ভালো হবে না কিন্তু। খারাপ তো অলরেডি হয়ে গেছে। যেভাবে পারিস বিয়েটা ভেঙে দে, না হলে যে আমার তোর গলায় টুকু ফ্যানে ঝুলতে হবে। কিছু তো একটা করতে হবে, তা না হলে আমার স্বপ্নের রাজকুমারীকে পাওয়া হবে না। ভাবতে দে, পেয়েছি আইডিয়া। কি আইডিয়া, তাড়াতাড়ি বল। শোন, আমি তো কখনোই আমার বাবাকে সাহস করে বলতে পারবো না, তাই তুই তোর বাবাকে বলে দে যে তুই আমাকে বিয়ে করতে চাস না, তাহলে প্রবলেম সলভ। কি বলি তুই? কই কিছু বলিনি তো। আমি যদি আমার বাবাকে কথাটা বলতে পারতাম, তাহলে তোর প্যাঁচার মতো ভোচা মুখটা আজ দেখতে আসতাম না। জানিস তো আমি বাবাকে কতটা ভয় পাই, আর বাবা যে রাগি, বললে আমি গুলি করে মেরে ফেলবে। শালা এই জন্যই পুলিশের মেয়েদের সাথে বন্ধুত্ব করতে নেই, অকারণে ফালতু মেয়ের কেস খেতে হলো। ওই আমি ফালতু? আমি ফালতু হলে তুই ভোচা হাতি ডিম, ঘোড়ার ডিম। আর এটা মনে রাখিস, শুধু আমার বাবা পুলিশ নয়, তোর বাবাও কিন্তু পুলিশ। ওটাই তো বড় সমস্যা। একদিকে ছোট ভাই প্রপোজ করে 1 বছর ধরে পেছনে পড়ে আছে, আর অন্যদিকে তারই বড় ভাইয়ের সাথে বিয়ে ঠিক করেছে। এই কষ্ট আমি কই রাখবো? তোর ফোনের মেমোরিতে রেখে দে। সোনা, ময়না, টিয়া, জানু, ভানু, তুই এর নাদাম বাচ্চাকে বিয়ে করে ভবিষ্যৎ নষ্ট করে দিস না। তোর মতো রাক্ষসীর সাথে বিয়ে হলে আমার জীবন বাঁশপাতা হয়ে যাবে। রাক্ষসী আমি? তারা তোকে তো আজ গিলে খাবো। আদি বসা থেকে উঠে দৌড় দিল। আমি ওকে ধরার জন্য ওর পেছনে ছুটলাম। অবশেষে আমরা একটা চায়ের দোকানে গিয়ে থামলাম। হিমু, পেটের খুব ক্ষুধা পেয়েছে। তা আমাকে কেন বলছিস? খাবি তুই, টাকা দিবি তুই, এখানে আমাকে বলার কোনো কারণ নেই। ওটাই তো সমস্যা, বাসা থেকে বের হওয়ার পূর্বে বাবার থেকে বকা খেয়ে টাকা আনতে ভুলে গেছি। কি ভেবেছিস তোর এই ভোচা মুখটা কালো করে বলেই আমি টাকা দিয়ে দিব? কখনো না। তোর কাছে আমি 2743 টাকা 50 পয়সা পাই। আগে সেটা দে, দেন টাকা দেব। এর আগে 1 টাকাও পাবি না। হিমু, আমার ক্ষুধার্ত পেটের সাথে এমন অত্যাচার করিস না, পাপ লাগবে। একদম ফালতু কথা বলবি না। আগে বাকি টাকা দে, নাহলে যে তোর 1000 গুণ পাপ লাগবে। তুই যদি এখন আমার খাবারের টাকা দিয়ে দিস, তাহলে আমি বিয়ে ভাঙার ব্যবস্থা করব। আর যদি না দিস, তাহলে তোকে সারা জীবন এই ভোজরের সঙ্গেই থাকতে হবে। আদি, আমারও খুব ক্ষুধা পেয়েছে। চল, আজকে সব টাকা আমি দিব, কিন্তু যেভাবেই হোক এই বিয়েটা তোকে ভাঙতে হবে। ওকে, কাজ হয়ে যাবে। চল আগে পেটকে ক্ষুধামুক্ত করে আসি। আমি জানি বোকা হিমু, তোকে বিয়ে ভাঙার কথা বললে তুই রাজি হয়ে যাবি, তাই তো এই প্ল্যান। কিন্তু বিয়েতেও আমিও ভাঙতে চাই। আগে খেয়ে নেই, দেন বিয়ে ভাঙার প্ল্যান করা যাবে। পাশের একটা রেস্টুরেন্টে দুজনে চলে আসি, তারপর আমার ইচ্ছে মতো খাবার অর্ডার দিলাম, কারণ আজ হিমু টাকা পেমেন্ট করবে। খাবার দিতেই গিলতে শুরু করলাম। এই আদি, হুম, বল। বিয়ে ভাঙবি কি করে? আগে পেটটাকে শান্ত করে নেই, তারপর সব তোকে খোলাসা করে বলবো, তুইও খা। এত খেয়েছিস তারপরও তোর পেট ভরেনি? আর কত খাবি তুই? এই সুযোগ মনে হয় না যে আর পাবো। কিছু বললি?
না তো। খাওয়া শেষ করার পর এক ভদ্রলোক বিল কার্ড নিয়ে উপস্থিত হলো। কার্ডটা হাতে নিয়ে দেখি 750 টাকা। টাকাটা দিতে কষ্ট হলেও চোখ বন্ধ করে টাকাটা দিয়ে দিলাম। পেছনে তাকিয়ে দেখি আদি নেই, তার মানে আমায় ধোকা দিয়ে চলে গেছে। আদিত্য রায়, তুই কাজটা একদম ঠিক করিসনি। মনে রাখিস, আমার ঠকানোর ফল সুদে আসলে উঠিয়ে নেব। অতঃপর 7 কেজি রাখ নিয়ে রেস্টুরেন্ট থেকে প্রস্থান করলাম। সরি হিমু, এই মুহূর্তে আমার কাছে কোনো প্ল্যান নেই। তোকে এখন প্ল্যান না বললে তুই আমার মান সম্মান এই রেস্টুরেন্টেই খেয়ে ফেলতি। টেবিলের নিচ থেকে বের হয়ে বাসায় প্রবেশ করার পর, কোথায় গিয়েছিলি এই ভর দুপুরে বিয়ের হাত থেকে পালাতে? না বাবা। হিমু, আমার কথা কান খুলে শুনে নে। আমরা যখন এই বিয়ে ঠিক করেছি, তোকে এই বিয়ে করতেই হবে। এমনিতেও পাড়ায় আমার মান সম্মান শেষ করে দিয়েছিস। বাবার কথায় বিপরীতে কিছু বলতে না পেরে সোজা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। অতঃপর সেদিনের কথা ভাবতে ভাবতে ঘুমের মধ্যে চাপ দিলাম। আসুন বিয়ের মূল কাহিনীটা জেনে নিন। আদিগাদির বাবা আর আমার রাগী বাবা দুজনে ছোটবেলার বন্ধু। পাশাপাশি থাকায় ছোট থেকে একসাথে বড় হয়েছি। মানে স্কুল কলেজের ঝগড়া মারামারি সব একসাথেই চলছিল। একদিন আমার জীবনে অমাবস্যা রাত নেমে এলো। কলেজ শেষ করে দুজন ঘুরতে গিয়েছিলাম। ফেরার পথে আদির বাইক নষ্ট হওয়ায় রাত অনেক হয়ে যায়। অন্যদিকে আমার জীবনে তছনছ করার জন্য বৃষ্টি শুরু হয়। অবশেষে কোনো উপায় না পেয়ে একটা হোটেলে রাত কাটাতে বাধ্য হই। সকালে দরজা খুলতে দেখি আমাদের শত্রু দাঁড়িয়ে আছে, মানে বাবা। পরে জানতে পারি এখানে নাকি খারাপ ছেলে মেয়েরা আসে। অতঃপর আমাদের একসঙ্গে থাকার কথাটা পাড়ার চিপাও পৌঁছে যায়। তার জন্য আজ আমার এই অবস্থা। দরজা ধাক্কার শব্দ আমার কানে পৌঁছতে আমার ঘুম ভেঙে গেল। কিছুটা বিরক্ত নিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখি রাত 9টা বেজে গেছে। টুস করে শুয়ে থাকা থেকে বসে পড়ি। দরজার অপর দিক থেকে বাবা মায়ের চিৎকার শোনা যাচ্ছে। বুঝলাম বাবা 360 কেজি রাগ নিয়ে আছে। ধীরে ধীরে উঠে দরজা খুলে দিলাম। অতঃপর 1971 সালের ভাষণ দিতে শুরু করলো। কি করেছিস এতক্ষণ? বিকেল থেকে ডাকছি, তা কানে যায়নি? বাবা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়েছিলি নাকি বিয়ে ভাঙার প্ল্যান করছিলি সেটা আমি ভালো করেই জানি। এক্ষুনি নিচে আই, আর কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমি ফ্রেশ হয়ে বাবার আদেশ অনুযায়ী নিচে চলে আসি। আমরা পরশুদিন বিয়ের ডেট ফিক্স করেছি। কাল শপিংয়ের কাজটা সেরে ফেলো। বাবার কথাটা শুনে আমার কলিজা স্থির হয়ে গেল। ওই আদিকাদিকে আমি বিয়ে করব এটা ভাবতেই আমি মনে মনে 2বার সুইসাইড করে নিলাম। রুমে প্রবেশ করে আদিকে কল দিলাম। হ্যাঁ বাবু বলো। শোনো, আমি তোমার স্বপ্নের বাবু নই, আমি তোমার হবু বউ। বউ মানে? আমি তোকে কোনোদিনই বিয়ে করব না। প্রয়োজনে দেবদাস হয়ে থাকবো, তবুও তোর মতো পেতনিকে নয়। আমি তো সেই রাজকন্যাকেই বিয়ে করব, ভালোবাসবো, আদর করব। আরে রাখতো তোর ভালোবাসা আদর। এদিকে বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে আর তুই এখনো রাজপেতনিকে নিয়ে আছিস। কি বলছিস এসব? শেষ পর্যন্ত আমার ভালোবাসার বলিদান দিয়ে তোকে বিয়ে করতে হবে? তোর মতো হ্যাবলা ক্যাবলা ভোজাকে আমি বিয়ে করব? কখনো না। বিয়ে ভাঙবো কি করে সেটা ভাব। যদি বিয়েতে বিয়ের পাত্রপাত্রী না থাকে তাহলে কি বিয়ে হওয়া সম্ভব? মানে? বিয়ের আগে পাত্রপাত্রী দুজন ভ্যানিশ হয়ে যাবে, মানে আমরা পালাবো। তোর মাথা ঠিক আছে? এটা যদি বাবা জানতে পারে তাহলে তোর সঙ্গে আমাকে উড়িয়ে দেবে। এসব ফালতু প্ল্যান বাদ দিয়ে অন্য কোনো আইডিয়া ভাব। আরে ওখানটার পেতনি, কেউ কিচ্ছু জানতে পারবে না। বিয়ের ঠিক কিছুক্ষণ পূর্বে পাত্রপাত্রী ভ্যানিশ, তারপর এখানের পরিস্থিতি শান্ত হলে আবার ব্যাক করব। আমার মনে হয় এসব করলে সবাই ভেবে নিবে বিয়েতে আমরা দুজনে কেউ রাজি নই, অতঃপর বিয়ে ক্যান্সেল। তোর প্ল্যান কাজে দেবে তো? 100-তে 200 কাজ দেবে। তুই রাজি থাকলে এক চাপ, নাহলে বিয়ের জন্য রেডি হ।
ওকে, আমি রাজি। তোকে বিয়ে না করার জন্য এই হিমু সব করতে পারে। এখন যাও তোর স্বপ্নের রাজপেতনির কাছে। কল কেটে শান্তির একটা ঘুম দিলাম, কারণ কিছুদিন যাবৎ এই বিয়েটিয়ে আমার ঘুমকে হারাম করে দিয়েছে। সকালে মা এক প্রকার জোর করে শপিং করতে নিয়ে গেল। এই সুযোগে মা বোনের আড়ালে কিছু সুন্দর সুন্দর ড্রেস নিয়ে নিই। বেশি শাড়ি নিয়ে লাভ নেই, কারণ বিয়ে তো হবেই না। তাই ভাবলাম টপ গাউন পরে বিয়ে ক্যান্সেলের পর কলেজের ছেলেদের ইমপ্রেস করতে পারবো। সকাল থেকে আদিকে কল করে যাচ্ছি, কিন্তু অসভ্য ছেলেটাকে ফোনেই পাচ্ছি না। কাল পালাবো আর সে এখন ফোন অফ করে রেখেছে। শপিং থেকে বাসায় ফেরার পথে আদিকে রাস্তাও দেখলাম না। আমার কেমন যেন সন্দেহ হলো। এদিকে পুরো বাসা সাজানো শেষ, মনে হচ্ছে কাল সত্যিই আমার বিয়ে হয়ে যাবে ওই আদির সঙ্গে। আমি কাউকে কিছু না বলে আদির বাসায় রওনা দিই। এসে দেখি আন্টি বসে আছে। অতঃপর তাকে প্রশ্ন করি, আন্টি, শয়তানটা কোথায়? হিমু যে, এসো এসো, আমার বড় ছেলের বউ বলে কথা। হিমু দিদি, তুমি? তোমাকে দেখে আমার মনের বাগানে গোলাপ ফুটেছে, দেখবা? রাখ তো তোর গোলাপ, তোর বজ্জাত ভাই কোথায়? আদি তো রুমে, কিন্তু তুমি আর সেখানে যেতে পারবে না, কারণ কাল তোমাদের বিয়ে। এখন এক রুমে প্রবেশ না করাই ভালো। আন্টির কথা মাথার বাইরে রেখে আদি রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম। আদির দিকে তাকাতেই সেই লেভেলের একটা শক খেলাম। কাল যার বিয়ে, সে আজ এভাবে নাক ডেকে ঘুমাতে পারে কিভাবে? অভি, বিরক্ত করিস না তো, ঘুমাতে দে। আমি টেনশন করে মাথা নষ্ট করে ফেলছি, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। দাঁড়া, তোর ঘুমের 14টা বাজাচ্ছি। এখনই উঠবি, নাহলে আজ তোকে মেরে ফেলবো। ওরে পেতনি, আমায় ছেড়ে দে। আমার কিছু হলে কিন্তু তোকে আমার বেবির মা হতে হবে। টেনশনে ফেলে দিয়ে তুই মহাশান্তিতে ঘুমাবি, এটা আমি কিভাবে সহ্য করি বল? আর ভুলেও ঘুমাবো না, তবুও আজকের মতো ছেড়ে দে প্লিজ। এখনই পালাবো, চল। পাগল নাকি? এখন পালিয়ে গেলে কালকে আমাদের খুঁজে বের করে অতঃপর বিকেলে বিয়ে। এতে তো আমাদের বাবাদের সম্মান নষ্ট হবে না, আর সম্মান নষ্ট না হলে তো আমাদের উদ্দেশ্য সফল হবে না। তা ঠিক, কিন্তু আমরা পালিয়ে কোথায় যাব? সব রেডি করা আছে, তুই শুধু বিয়ের কিছুক্ষণ আগে রাস্তার মোড়ে এসে দাঁড়াবি, তাহলেই হবে। আমি সালমান খানের মতো উপস্থিত থাকবো। আদি, আমার না খুব ভয় করছে। যদি বাবা জেনে ফেলে তাহলে কি হবে? আরে উগান্ডার পেতনি, এতই যখন ভয় তাহলে বিয়ে করে নে। আর চাইলে আমার থেকে সাহস ধার নিতে পারিস। কিভাবে? আমায় জড়িয়ে ধরে এভাবে। আমি ছাড় বলছি, নাহলে কিন্তু এখনই তোর ঘাড় মোটকে রক্ত চুষে খাবো। আরে বোকা, আমি তোকে আমার থেকে সাহস দিচ্ছি। আদি গাদি, বাবা কল দিচ্ছে, আমায় ছেড়ে দে। অনেক সাহস দিয়েছিস, আর চাই না। বাবার কথা শুনে আদি আমায় ছেড়ে দিল। আমি 1 সেকেন্ড দাঁড়িয়ে না থেকে আদির রুম প্রস্থান করে এক দৌড়ে বাসে উপস্থিত হলাম। এসে দেখি বিরোধী পক্ষ দাঁড়িয়ে আছে। কোথায় গিয়েছিলি? আদির বাসায়। কাল বিয়ে, আজ তুই এ বাসা থেকে ও বাসায় ঘুরে বেড়াচ্ছিস। আশেপাশের মানুষ নানা কথা বলছে, আর কত সম্মান নষ্ট করবি আমার। আমি মনে মনে বললাম, বাবা, এখনো তো তোমার সম্মানের কিছুই নষ্ট হয়নি। নষ্ট তো কাল হবে। কাল আমি সব থেকে খুশি হব, বিয়েও ভাঙবে আর তোমার সম্মানও ভাঙবে। ওকে দেখে মনে হচ্ছে বিয়েতে নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাবে, কিন্তু আমি ওর প্ল্যান সফল হতে দেব না। এখন থেকে কাল বিয়ে পর্যন্ত ওর রুম থেকে বের হওয়া বন্ধ। মনে হচ্ছে এখনই মায়ের কোলে উঠে তারপর কোল থেকে ঝাঁপ দিয়ে মরে যায়। ভদ্র মেয়ের মতো নিজের রুমে এসে বসে রইলাম। রাতে কিছুতেই ঘুম আসছিল না। মনের মধ্যে কেমন যেন ভয় ভয় লাগছে। ভয়কে উপরে পাঠিয়ে ফোন ঘাঁটতে লাগলাম। কিছুক্ষণ পরে রুমে মায়ের প্রবেশ। কিরে, এখনই ঘুমানো কেন? কাল সকাল সকাল উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। মা, আমি এই বিয়েটা করতে চাই না। তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো প্লিজ।
কোনো লাভ নেই, জানিস তো তোর বাবার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আর আদি তো খুব ভালো ছেলে, বিয়ে করতে সমস্যা কোথায়? আর তোরা তো সেদিন একসাথেই ছিলি, তারপরেও সমস্যা কোথায়? মা, তুমি এটা বলতে পারলে? সবাই যেটা বলছে আমিও সেটাই বলছি। এখন আর বক বক না করে ঘুমিয়ে পড়ো, তোর বাবা দেখলে বকা দেবে। মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে শুয়ে পড়লাম। আজ বুঝতে পারলাম আমার শত্রু মাও। আমায় ওই শয়তান আদির গলায় ঝুলানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে। আমরাও দেখে নেব কাল কিভাবে আমাদের বিয়ে দিতে পারো। সব ভাবনা সমাপ্ত ঘটিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙি মাইটাকে। চোখে ঘুম নিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে পা বাড়াতেই মনে হলো এটা আমার বাসা নয়, এটা বড় কোনো শপিং মল। কিন্তু এই শপিং মলে শুধু আমার রিলেটিভরা এসেছে। চারিদিকে মনোমুগ্ধকর সাজানো দেখে আমি মনে মনে সালমান খানের সঙ্গে ডান্স করতে লাগলাম। আমার আর সালমান খানের রোম্যান্সে ব্যাঘাত ঘটিয়ে আমার সামনে উপস্থিত হলো পাগল প্রেমিক অভি। এই শয়তানের হাড্ডি, তুই এখানে কি করছিস? আমার ভালোবাসার বিয়ে হয়ে যাচ্ছে, তার শোক দিবস পালন করতে আসছি। অভির কথাই আমার ঘোর কাটে। তার মানে এসব আমার বিয়ের জন্য আয়োজন করা হয়েছে। না না, এটা আমি কখনো হতে দেব না। এই আদি কই রে? জানে মন, ভাইয়া তো বিয়ের জন্য রেডি হচ্ছে, চলো এখনই আমরা পালিয়ে যাই। শয়তান ছেলে, একদম চুপ। পালাবো নাকি তোর ভাইয়ের গলায় ঝুলবো সেটা আমি বুঝে নেব। এখন সামনে থেকে সর। জানে মন, একটা চুম্মা দাও, 1 সেকেন্ডে চলে যাব। তুই যাবি নাকি জুতা খুলবো? আচ্ছা যাচ্ছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও সবাই জোর করে আমায় গায়ে হলুদ অনুষ্ঠানে যোগ করালো। গায়ে হলুদের পর সবার কথা মতো রুমে বসে আছি। মনে হচ্ছে ছোটবেলায় যেমন পুতুলের পারমিশন না নিয়ে বিয়ে দিতাম, ঠিক তেমন করে সবাই মিলে জোর করে আমায় বিয়ের জন্য রেডি করছে। মাঝে মাঝে আদির সঙ্গে কথা বলে মনটা শান্ত করে নিচ্ছি। বিকেলের পর সন্ধ্যা গড়িয়ে এলো। বাড়িতে বিয়ের বাজনা আরও দ্বিগুণ জোরে বাজতে শুরু করলো। আর এদিকে আমার কলিজা স্থির হতে লাগলো। এক গাদা আটা ময়দা আর ভারী জুয়েলারি পরিয়ে সবাই আমার রুম থেকে প্রস্থান করলো। এই সুযোগে আমি আদি গাদিকে কল দিই। রিং বাজতেই শয়তানটা কল রিসিভ করে। আদি, একটু পরেই আমার বিয়ে, প্লিজ এই বিয়ের হাত থেকে আমায় বাঁচা, নাহলে আমার লাইফ শেষ হয়ে যাবে। আর তোর মতো পেতনির হাত থেকে আমিও বাঁচতে চাই। টেনশন করিস না, সব রেডি আছে, শুধু সময়ের অপেক্ষা। শোন, তুই ঠিক 10 মিনিট পর রাস্তার মোড়ে চলে আয়, আমি সেখানেই থাকবো। আচ্ছা, কিন্তু আদি আমার খুব ভয় লাগছে। এই সালমান থাকতে কিচ্ছু হবে না। 20 কেজি ভয় নিয়ে দরজা লাগিয়ে দিলাম। সুন্দর সুন্দর কিছু ড্রেস, গহনা আর কিছু টাকা নিয়ে বের হব। ঠিক তখনই দরজায় নক পড়লো। হিমু, দরজা বন্ধ করে রেখেছিস কেন? আদির বাড়ির সবাই এখনই এসে পড়বে। এই তো মা, শাড়িটা একটু ঠিক করছি। আমার বিয়ে বলে কথা, পরীর মতো সাজতে হবে। তুমি বোনকে একটু পাঠিয়ে দাও। মায়ের সাউন্ড না পেয়ে বুঝতে পারলাম মা চলে গেছে। কোনো উপায় না পেয়ে জানালা দিয়ে পালানোর সিদ্ধান্ত নিলাম। কারণ আমাদের বাসার পেছনে একটু অন্ধকার টাইপের, মানুষ তেমন একটা যাওয়া আসা করে না। পালানোর জন্য দড়ি হিসাবে ব্যবহার করলাম বিয়ে শাড়ি। মনে মনে বাবার থেকে সাহস চুরি করে ঝুলে পড়লাম শাড়ির সঙ্গে। নেমে মাথায় ওড়না গুজে সোজা চলে আসি রাস্তার মোড়ে। এসে দেখি সেখানে দুটি শয়তান দাঁড়ানো, মানে আদি গাদির সঙ্গে তার মোটর গাড়ি দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি চল। তুই কি সারা জীবনের মতো শ্বশুর বাড়ি যাচ্ছিস? ওই, এটা বললি কেন? না মানে, ব্যাগটা তো সেই লেভেলের বড়, তাই বললাম আর কি। সেটা তোকে দেখতে হবে না, আমার যা ইচ্ছে তাই করব। আর বক বক না করে তাড়াতাড়ি চল, নাহলে ফেসে যাব। দাঁড়া, সিজনকে একটা কল করে নেই, ওখানে সব ঠিক আছে কিনা। আরে আমার ফোন কই? আমি মনে হয় ফোন বাসায় রেখে আসছি। তুই 2 মিনিট এখানে দাঁড়া, আমি 5 মিনিট আসছি। এই হাতি ডিম, তুই এখন কোথাও যেতে পারবি না। সামান্য একটা ফোনের জন্য আমি তোর গলায় ঝুলতে চাই না। আরে এবার ধরছিস কেন? আমি যাবো, দেন ফোনটা নিয়ে চলে আসবো। কোনো প্রয়োজন নেই, আমরা সেখানে পৌঁছে সব জানতে পারবো। তবু তুই বাসে যেতে পারবি না।
হিমু একটু বোঝার চেষ্টা কর, আমার ফোন সঙ্গে না থাকলে মনে হয় আমি আমার গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলছি। একদম ন্যাকামি করবি না, এখনই বাইক স্টার্ট কর, নাহলে এখন তোর কপালে কি আইটেম আছে তা আমি নিজেও জানি না। আচ্ছা চল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে আদি ওর মোটর গাড়ি স্টার্ট করলো। অবশেষে আমরা পালাতে সফল হলাম। বিয়ে মানেই প্যারা, আর এই প্যারাই হিমু কখনো পড়বে না। রাতের অন্ধকারে একটু একটু এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এটা কি বাইক নাকি কোনো রিক্সা? তোর চোখে কি নেবা হয়েছে নাকি যে আমার বিএমডাব্লিউ বাইকের রিক্সা বলছিস? যেভাবে চালাচ্ছিস কোনো অন্ধ লোকে বলবে এটা রিক্সা না। সারা রাতে কেন, এক বছরেও আমরা পৌঁছতে পারবো না। তোর স্থানে গার্লফ্রেন্ড থাকলে দেখিয়ে দিতাম এটা বিএমডাব্লিউ নাকি সিএমডাব্লিউ। আমার গার্লফ্রেন্ড আমার আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবে, আর আমি ওর হাতের স্পর্শ পেয়ে সুখের জোয়ারে ভাসতে থাকবো, মানে ফুল গিয়ারে চালাবো। আদি, আমরা এখন বিয়ের হাত থেকে পালাচ্ছি। এভাবে বাইক চালালে বাবা রিক্সা নিয়ে আমাদের পেছনে আসলেও ধরে ফেলবে। এত যখন বিএমডাব্লিউতে উঠতে চাচ্ছিস, একবার গার্লফ্রেন্ডের মতো জড়িয়ে ধরলেই তো হয়। আমি তোকে জড়িয়ে ধরবো? কখনো না, এতদিন ধরিনি, আজও ধরবো না। কেন, একটু জড়িয়ে ধরলে কি আমার বেবির মা হয়ে যাবি? কি বলি তুই? আমি হবো তোর বেবির মা? তোর সঙ্গে বিয়ে হলেও না। এমন করছিস কেন? একটু জড়িয়ে ধরলে এতক্ষণে আমরা পৌঁছে যেতাম। প্লিজ একটু ধর না, প্লিজ প্লিজ। ওকে ওকে ধরছি, তবু দ্রুত চালা। এখন দেখছি এটা রিক্সা নাকি বিএমডাব্লিউ। 1 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই। হয়তো আমাদের বাবা মা এতক্ষণে বিভিন্ন স্থানে লোক লাগিয়ে দিয়েছে আমাদের খোঁজার জন্য, কিন্তু আমরা তো তাদের থেকে দ্বিগুণ চালাক, তাই তাদের অজানা স্থানে চলে এসেছি। এসে কিছুটা অবাক হই, কারণ বাড়িটি বেশ সুন্দর করে সাজানো, ঠিক বিয়ে বাড়ির মতো। আদি, এখানে কি কোনো অনুষ্ঠান নাকি? জানি না, সৃজন তো আমায় তেমন কিছু বলেনি। চল ভিতরে গিয়ে দেখি। চল। বাসায় প্রবেশ করতেই কিছু ভূত পেতনি আমাদের চোখে পড়তেই আমরা দুজনেই অজ্ঞান হয়ে গেলাম। কিছুটা অজ্ঞানের মধ্যে পালানোর চেষ্টা। কিছুক্ষণ পর নিজেকে একটা রুমে আবিষ্কার করলাম। চোখ খুলে দেখলাম আমার চারিদিকে অনেক ধরনের ভূত পেতনি দাঁড়িয়ে আছে, কিন্তু আদিকে কোথাও দেখতে পেলাম না। আদি কোথায়? ও তো আমার সঙ্গেই ছিল। তার মানে কি এই ভূত পেতনিগুলো আদির ঘাড় মুটকে দিয়েছে? এবার কি আমার পালা? অনেক লুকোচুরি খেলা হয়েছে, কিন্তু আর নয়। এই মুহূর্তে বিয়ের কাজ সম্পন্ন করা হবে। তাড়াতাড়ি হিমুকে রেডি করে নিয়ে এসো। মা, আমি এই বিয়ে করতে চাই না। প্লিজ তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো। একদম চুপ কর। আর কত চালাবি আমাদের? আদির সঙ্গেই তোর বিয়ে হবেই। ও মা, প্লিজ এই বাচ্চা মেয়েটার সঙ্গে এমন অত্যাচার করো না। আর একটাও কথা না। আর শোন, এখান থেকে পালানোর চেষ্টা ভুলিয়ে করতে যাস না, বিপদে পড়ে যাবি। কারণ আমার স্বামী বাসার চারপাশে লোক লাগিয়ে দিয়েছে। মা, তোমরা আমার সাথে এমন করতে পারো না। একদম ন্যাকামি করবি না। আমি যাচ্ছি, 10 মিনিটের মতো রেডি হবি, নইলে তোর বাবাকে পাঠিয়ে দেব। কেউ আমার মনের কষ্ট বুঝলো না। আজ একটা বয়ফ্রেন্ড থাকলে অন্তত পালাতে পারতাম, তাও নেই। অবশ্য থাকলে লাভ হতো না, কারণ আমি তো বিয়েই করতে চাই না, শুধু প্রেম করে টিডিং টিডিং করে ঘুরে বেড়াতে চাই। কিন্তু সেটা আমার রাক্ষস বাবা ছিনিয়ে নিয়েছে। ধর, ভাল লাগে না। কোনো রকম নিজের সঙ্গে শাড়িটা পেঁচিয়ে পৃথিবীর সব কষ্ট মাথায় নিয়ে বসে আছি। কিছুক্ষণ পর মা বোনের প্রবেশ। তারা এসে আমায় বিয়ের স্থানে নিয়ে চলল। মুখ ফুটে কাউকে কিছু বলার সাহস পেলাম না, শুধুমাত্র 2 বাবার জন্য। বিয়ের স্থানে এসে দেখি আদি বসে আছে। ইচ্ছা করছে এখনই আদি গাদিকে গিলে খায়। অবশ্যই এখানে ওর কোনো দোষ নেই, কারণ আমরা দুজনেই পরিস্থিতির শিকার। সাধারণভাবেই বিয়েটা সম্পন্ন করা হয়, আর আমরা দুজনেই বিয়ের সম্পর্কে আবদ্ধ হই। অতঃপর আমাদের নিয়ে বাসায় এলো। বাবা মা আমায় কিছু না বলেই আদির সঙ্গে তার বাসায় পাঠিয়ে দিল। যতদূর জানি মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কাঁদে, কিন্তু আমি সেই সুযোগটা পেলাম না। ন্যাকামো কান্না থেকে আমি বঞ্চিত হলাম।
আমাকে বাসায় এনে একটা অন্ধকার রুমে মানে অন্ধকার নামক বাসর ঘরে রেখে দিয়ে চলে গেল। স্পষ্ট দেখতে পাচ্ছি এটা আদির রুম। কিছুক্ষণ পর রুমে দ্বিতীয় ব্যক্তির প্রবেশ। আমার দিকে রাক্ষসী মতো তাকিয়ে আছিস কেন? আদি, আমার বিয়ে হয়ে গেছে। আমি আর প্রেম করতে পারবো না। আমার জীবন শেষ। তুই আমার জীবন শেষ করে দিয়েছিস। এই তোর ন্যাকা কান্না বন্ধ করবি নাকি মেরে পেতনি বানিয়ে দেব? আমি তোকে বিয়ে করিনি, মানে বর হিসেবে মানি না। তোকে বউ হিসেবে মানতে আমার বয়ে গেছে। আমার বউ তো হবে আমার স্বপ্নের সেই রাজকুমারী। শর্ত আমি ঘুমাবো। আদি, তুই এমন করতে পারিস না। শুধু তোর জন্য আমি বিয়ের জালে ফেসে গেছি। তোর জন্যই হয়তো আমার স্বপ্নে সেই রাজকুমারী আর আসবে না। তুই আমার জীবনে একটা লম্বা প্যারা। কি বললি তুই? এই হাতির ডিম, কি করেছি আমি? আদির বুকের ওপর উঠে গলা চেপে ধরে বললাম। হিমু ছাড় আমায়, না হলে মরে যাব। আর আমি মরে গেলে কিন্তু কোনোদিন আমার বেবির মা হতে পারবি না। হ্যাঁ, তোকে মেরেই ফেলবো। তারপর সকালে হেডলাইন হবে বাসর ঘরে বইয়ের হাতে স্বামী খুন। এটা হবে আমাকে বিয়ে করার শাস্তি। পালানোর সময় বাসায় ফোন রেখে গিয়েছিলাম, সেটা বাবার হাতে পড়ায় ধরা খেয়েছি। বাবা সৃজনকে কল করে ওকে ভয় দেখিয়ে এসব করছে। আর সৃজনদের বাসায় নাকি আজকে একটা অনুষ্ঠান ছিল, সেই সুযোগে। তোর মতো শয়তানের সঙ্গে সারা জীবন কাটাতে হবে, এটা ভাবলেই আমার কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কি করব আমি এখন? আয় আমরা বাসর করি, তাহলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। না মানে বলছি, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। আমিও ঘুমাইলাম। আমার সাথে এমনটা হবে তা কখনো ভাবিনি। বিয়ে মানে তো স্বামীর দাসী হয়ে থাকা। আমি আর আগের মতো চলতে পারবো না। প্রপোজ তো দূরের কথা, আমার দিকে কেউ ঘুরেও তাকাবে না। আমি আদি দাসী হব? কখনো না। 10 বার মরে গেলেও না। নানা কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেও পারিনি। সকালে ঘুম ভাঙার পর নিজেকে আবিষ্কার করি আদির বুকে। ওই আদি গাদি, তুই আমায় জড়িয়ে ধরলি কেন? তুই আমায় আগে জড়িয়ে ধরছিস, তাই আমি ভাবলাম তুই স্বামীর অধিকার চাস, তাই আমিও ধরছি। আমি তোকে স্বামী হিসেবে চাইবো? এই শোন, আমার পাগলা কুকুরে কামড়ায়নি যে তোকে আমার স্বামী ভাববো। আমি বালিশ ভেবে জড়িয়ে ধরেছি, এছাড়া অন্য কিছু নয়। আমিও তোকে সেই রাজকুমারী ভেবে জড়িয়ে ধরছি, এছাড়া অন্য কিছু নয়। আমি আদির সঙ্গে ফালতু বকবক না করে দ্রুত শাওয়ার নিয়ে নিচে চলে আসি, কারণ নিচের পরিস্থিতিটাও তো দেখতে হবে। আচ্ছা, আঙ্কেল আন্টি কি আমায় আগের মতো চলতে দেবে নাকি বাসাবন্দি করে রাখবে? যাই করুক, ভালো বইয়ের মতো আন্টির মন জোগাতে হবে, নাহলে স্বাধীনতা পতাকার মতো উঠতে পারবো না। জানে মন, তোমায় খুব সুন্দর লাগছে। ইচ্ছে করছে তোমায় নিয়ে প্রেমের রাজ্যে ভ্রমণ করে আসি। ওই শয়তানি ডিব্বা, একদম ফালতু কথা বলবি না। আমি তোর ভাইয়ের বউ, আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বলবি, বুঝেছিস? অভি কিছুটা আমার কাছে এসে বলল, আমরা বাসর করেছি কিনা তা তুই জানিস? অবশ্যই, কারণ কাল রাতে দরজায় কান পেতে সব শুনেছি বলেই 28টা দাঁত বের করে দিল। কি শয়তান ছেলে রে বাবা! এই ছেলে তো আমায় যে কোনো সময় ভাগিয়ে নিয়ে যাবে। অবশ্য আদি জায়গায় অভি থাকলে ভালোই হতো, তাহলে আজ এই হাদারাম আদির সঙ্গে বিয়ে হতো না। ভাই, কেন যে তুই আদির আগে ডাউনলোড হলি না? হিমু, তুমি একা যে, আদি কোথায়? এই তো সুযোগ আদি গাদিকে ফাঁসি দেওয়ার, তাই মুখ কালো করে বললাম, আসলে আন্টি, আদি এখনো ঘুমাচ্ছে। আমি ওকে অনেক ডেকেছি, কিন্তু আমাকে বকা দিয়ে পাঠিয়ে দিল। কি? অপদার্থটা তোমায় বকা দিয়েছে? ওর সাহস তো কম নয়। ওকে নিচে আসতে দাও, ওকে গুলি করে মারবো। এই তো হিমু, তোর বুদ্ধি কাজে দিয়েছে। এবার আদিকে কে বাঁচায়? আমাকে এই বিয়ের হাত থেকে যেদিন মুক্তি দিয়ে পালাতে সফল হবি, সেদিন তোর পিছু ছাড়বো। এর আগে নয়। আঙ্কেল আন্টিকে দিয়েই তোকে জ্বালিয়ে কয়লা বানিয়ে দিই। বাবা, ওই তো ভাইয়া চলে এসেছে। মনে মনে বললাম, আয় আয়, তোর জন্য সুন্দর গিফট তৈরি করা হয়েছে। আদি, তুই নাকি হিমুকে বকা দিয়েছিস? তোর সাহস কিভাবে হয় আমার পরিবারের একমাত্র বড় ছেলের বউকে বকা দেওয়ার? এটা কি হলো? সকাল সকাল বাবা আমাকে বকা দিচ্ছে কেন? আমি আবার কি করলাম? নাকি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে? হিমু কেন হাসছে? তার মানে আমাকে নিয়ে এই পেতনি নিশ্চয় কিছু বলছে। তোকে তো পরে দেখে নিচ্ছি। ভাতের সঙ্গে বাবার এক গাদা বকুনি ফ্রি খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেব। ঠিক তখনই আমার রাক্ষস বাবার ডাক পড়ল। আদি,
আজ থেকে প্রতিদিন তোর সঙ্গে বাইকে করে হিমুকে নিয়ে যাবি এবং বাসায় নিয়ে আসবি। আমি চাই না আমার ছেলের বউ একা কলেজে যাক। আচ্ছা, আগের মতোই মাঝে মাঝে নিয়ে যাব, কিন্তু প্রতিদিন পারবো না। কেন পারবি না? আমার কলেজের মেয়েরা ওকে যদি আমার বাইকের পেছনে প্রতিদিন দেখে, তাহলে আর কোনো মেয়ে আমার প্রপোজে রাজি হবে না। কি বললি তুই? আরেকবার বল তো। তোমরা সবাই যেটা শুনছো সেটাই বলছি। আমার বন্দুকটা নিয়ে এসো এক্ষুনি, আমি ওর মাথার খুলি উড়িয়ে দেব। ওরে আঙ্কেল তো রেগে পুরোই আগুন হয়ে গেছে। মনে হচ্ছে আঙ্কেলের শরীরে ডিম ছুঁড়ে মারলে নিমেষেই অমলেট হয়ে যাবে। আঙ্কেলের কথা শুনে মুহূর্তেই আদি তার পা জড়িয়ে ধরল। ও বাবা, আমার বউকে প্রতিদিন বাইকের পেছনে বসিয়ে কলেজে নিয়ে যাব, প্রয়োজনে ওকে নিয়ে সম্পূর্ণ কলেজ 10 বার চক্কর দিব, তবু এমনটা করো না। আচ্ছা ঠিক আছে, এখন ওকে নিয়ে কলেজে যা। আদি আর কিছু না বলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল, আর আমি ওকে অনুসরণ করে পেছনে চলে আসলাম। আমি বাইকের পেছনে উঠি, কিছুটা পথ যেতেই বাইক থামিয়ে বলল, আমার বাইকের পেছনে প্রতিদিন যেতে হলে তোকে একটা শর্ত মানতে হবে। কি সত্য বল শুনি। আমাকে জড়িয়ে ধরতে হবে, মানে আমি খুব স্পিডে চালাই তো তাই। দাঁড়া, এখনই আঙ্কেলকে কল করতেছি। কর, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি এখন বাইরে পালাতেও 1 সেকেন্ডও প্রয়োজন হবে না। আমি পালানোর পর তোকে একটা টাকলা নানার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। আমায় দাওয়াত করিস রোস্ট খাওয়ার জন্য। এখন আমি আমার রাজকুমারী কাছে গেলাম। আরে জড়িয়ে ধরছি তো। এই তো বুদ্ধিমতী মেয়ে, শক্ত করে ধর। ও নরম হাত দিয়ে আমায় আস্তে করে জড়িয়ে ধরলো। ওর হাতের স্পর্শ পেয়ে মনে হচ্ছে আমার কলিজাটা এক্ষুনি মাংস হাড্ডি ফেটে বাইরে বেরিয়ে আসবে। এর আগে হিমু আমায় অনেকবার জড়িয়ে ধরছে, তবে এমন অনুভূতি কখনো হয়নি। আচ্ছা, ও আজ আমার বউ বলে কি এমন অনুভূতি হচ্ছে, নাকি শত্রু বলে? আরে যাই হোক, মেয়েদের স্পর্শ পেয়েছি এটাই অনেক। আর একটু শক্ত করে ধর না। মিস্টার আদি, আর কত শক্ত করে ধরবো? দাঁড়া, আমি শিখে দিচ্ছি। এই রাস্তার মাঝে যদি আর নাটক করিস তাহলে কিন্তু ধাক্কা মেরে ফেলে দেব, সঙ্গে আমিও মরবো। না, যেটুকু ধরেছিস ওতেই হবে। এই তো গুড বয়, তাড়াতাড়ি চল। আমার বয়ফ্রেন্ডগুলো আমার জন্য অধীর আগ্রহ ওয়েট করছে। কিছুক্ষণ পর আমরা কলেজে পৌঁছতেই দুজন আলাদা হয়ে যাই। মানে আমি চলে আসি আমার বয়ফ্রেন্ডগুলোর কাছে, আর আদি চলে যাই তার গন্তব্যে। তবে আমাদের দুজনে ক্লাস এক। ভাবছেন বয়ফ্রেন্ডগুলো কারা? তাহলে শুনুন, আমি এই কলেজের সব থেকে সুন্দরী মেয়ে। ভালোবেসে কেউ কেউ আমায় ক্রাশ বলে ডাকে। ওই আদিগাদি ছাড়া সব ছেলে আমার বয়ফ্রেন্ড, কারণ সবার যত্ন করা ভালোবাসা রিজেক্ট করে আমি নষ্ট করতে চাই না, এবং তাদের কষ্টও দিতে চাই না। এই তুই কলেজে, তোরা না কাল পালিয়েছিলি? হ্যাঁ, তবে কোনো লাভ হয়নি, বাবা ধরে ফেলেছে। তার মানে তোরা রাতের বিয়ে হয়ে গেছে? হয়েছে, কিন্তু আমি ওসব মানি না, কারণ ওই বলদাদিকে কখন আমার বর হিসেবে মানতে পারবো না। আরে ডাবলু, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে আসো। ডাবলু হলো কলেজের ভদ্র ভোলাভালা ছেলে। কিছুদিন আগে আমার প্রেমে হাবুডুবু খেয়ে আমায় প্রপোজ করে ফেলে। একটু বেশি মোটা বলে আমি ওকে ডাবলু বলে ডাকি। প্রপোজ করতে গিয়ে সে কি ন্যাকা কান্না, পরে আর রিজেক্ট করতে পারিনি, কারণ আমি খুব দয়ালু তো, তাই টুস করে অ্যাকসেপ্ট করে নিয়েছি। সেদিন থেকে আমার কথাই নেচে বেড়াই। না, তোমার বিয়ে হয়ে গেছে। আরে বিয়ে হয়েছে তাতে কি, আমি তো শুধু তোমায় ভালোবাসি। কিছুদিন পর আদিকে ছেড়ে তোমার হাত ধরে পালাবো। তাহলে ঠিক আছে। আচ্ছা, তুমি এখন ভদ্র ছেলের মতো ক্লাসে যাও, আমরা পরে প্রেম করব। ডাবলু চলে যাওয়ার পর আমরা হাসিতে মেতে উঠি, কারণ কলেজেই এটাই আমার প্রধান কাজ। বাসায় প্রজা হতে পারি, তবে কলেজে আমি রানী। শ্রুতি, ওই হ্যান্ডসাম ছেলেটা কেড়ে, এর আগে তো কখনো কলেজে দেখিনি। ওর নাম জিসান, দুদিন আগে নতুন এসেছে। কাউকে কেয়ার করে না, এমনকি কোনো মেয়ের সঙ্গে কথাও বলে না। আমাদের ইয়ারই পরে শুনেছি ছেলেটার বাবা অনেক বড় লোক। আসার পর অনেক মেয়ে প্রপোজ করেছে, কিন্তু কারোর দিকে তাকিয়েও দেখেনি। এত ভাবালাম, দেখি এই হিমুকে কিভাবে রিজেক্ট করে। তুইও কি অন্য মেয়েদের মতো প্রপোজ করবি নাকি? আমি প্রপোজ করব? হিমু প্রপোজ করে না, বরং হিমুকে প্রপোজ করা হয়। আমি তো শুধু রাস্তা দেখাবো, তারপর পাখি আমার কাছে এমনিতেই ছুটে আসবে। কি করবি তুই? সেটা দেখতেই পারবি। চল এখন ক্লাসে যাই। আর বক বক না করে দুজনে ক্লাসে চলে আসি।
কারণ আজ থেকে ওই ভাবওয়ালা ছেলেকেই নজরে রাখতে হবে। ক্লাসে এসে দেখি ছেলেটা একা একা লাস্ট বেঞ্চে বসে আছে, তাই সুযোগটা মিস না করে শ্রুতিকে অন্য বেঞ্চে পাঠিয়ে দিয়ে আমি তার পাশে বসে পড়ি। আমি বসতেই সে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। তাকে বিরক্ত না করে ভালো মেয়ের মতো তার পাশে বসে ক্লাস করতে লাগলাম। মাথায় হেব্বি একটা আইডিয়া আসলো। দ্রুত আইডিয়াটা মেসেজ করে শ্রুতিকে জানিয়ে দিলাম। ক্লাস শেষ হওয়ায় সবাই চলে গেল, কিন্তু আমরা তিনজন ছাড়া, মানে আমি, শ্রুতি আর জিসান নামের ছেলেটি উঠে ক্লাসরুমে প্রস্থান করবে। ঠিক তখনই শ্রুতি জিসানের পথ আটকে প্রপোজ করলো, কিন্তু জিসান কেয়ার না করে চলে যাওয়ায় এবার শ্রুতি তার হাত ধরে নানা প্রেম সংলাপ ছড়াতে লাগলো। ঠিক তখনই এন্ট্রি নিল সিনেমার নায়িকা, মানে আমি। এই মেয়ে, তোমার সমস্যা কি? কোনো ছেলে দেখলে কি রাক্ষসীর মতো ঝাঁপিয়ে পড়তে হবে? কি মনে করো নিজেদের? ওকে, প্রপোজ আমি করেছি, অত কিছু বলছে না। তাহলে তুমি কেন আমাদের মাঝে আসছো? কি হয় তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড। নেক্সট টাইম যেন ওকে ডিস্টার্ব করতে না দেখি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমার চোখের ইশারা পেয়ে শ্রুতি আর কোনো উত্তর না দিয়ে চোখ রাঙিয়ে চলে গেল। অতঃপর জিসানকে বললাম, সরি, মুখ ফসকে বলে ফেলেছি। আসলে কাউকে ডিস্টার্ব করলে আমার একদম সহ্য হয় না, তাই আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলে জিসান রুম থেকে প্রস্থান করা মাত্র শ্রুতি প্রবেশ করলো। আইডিয়া মনে হয় কাজে দিয়েছে। অবশ্যই দেখতে হবে তো, এটা হিমোর আইডিয়া। আচ্ছা চল, হয়তো আদি আমার জন্য অপেক্ষা করছে, লেট হলে বাসে নালিশ করতে পারে। আর কথা না বাড়িয়ে চলে আসি। এসে দেখি আদি বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে হেসে হেসে একটা মেয়ের সঙ্গে কথা বলছে। কথা বলতে দেখে আমার মাথায় আগুন জ্বলতে লাগলো। এর আগে এমনটা হয়নি, তবে আজকের কারণটা অজানা। আমাকে দেখে মেয়েটি চলে গেল। আদি, এই মেয়েটি কে? আমার নিউ গার্লফ্রেন্ড, মানে আমি ওকে ভালোবাসি। ও আচ্ছা, তাহলে তো আঙ্কেলকে খবরটা দিতে হচ্ছে। আমার কোনো সমস্যা নেই। শুনেছি আমাদের ক্লাসের নাকি জিসান নামের একটা বাদর এসেছে। দেখলাম তো তার সাথে ভালোই ভাব জমেছিলে। তুই দেখলি কিভাবে? কে বলেছে তোকে? এই হিরো সব খবরই রাখে, আর এখন আরও বেশি করে রাখতে হবে, কারণ তুই আমায় টোকা মারলে আমিও তোকে পাথর ছুঁড়ে মারবো। সেদিনের মতো আমরা বাসায় চলে আসি। এরপর থেকে শুরু হয় বাসায় আদির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই। আদি আমায় ফাঁসাতে চাই, আর আমি আদিকে। কলেজে জিসানের সঙ্গে অনেকটা ফ্রি হয়ে গেছি। এখন জিসান আমার পাশে বসে মুখে হাসি নিয়ে কথা বলে। আমরা হাত ধরে একসঙ্গে ঘুরে বেড়াই। এভাবে ভালোই দিন কাটছিল। একদিন কলেজে পৌঁছতে সেই মেয়েটা দৌড়ে এসে আদিকে জড়িয়ে ধরে, একটা কিস করে পুনরায় দৌড়ে চলে গেল। এমন কাণ্ড দেখে আমার চোখ মাটিতে খসে পড়ল। কেউ ফুটবল ভেবে লাথি মারার আগে চোখ আগের স্থানে রেখে বললাম, উফ, তারে জল এত দূর গড়িয়েছে। তোদের বিয়ের ব্যাপারে কি বাসে কথা বলবো? আরে রাখ তো তোর বিয়ে। একটা বিয়ে করে যে প্যারা পাচ্ছি, আবার বিয়ে কখনো না। তাহলে সব কি সম্পূর্ণ ট্রু লাভ চলছে, আর আমি বললেই দোষ? জি, এটা ট্রু লাভ। তাহলে তোর কি? তবে তোর মতো হাতে হাত রেখে ক্যাম্পাসে চক্কর মারি না। শয়তানের হাড্ডিটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। অতঃপর আমি জিসানকে দেখে ওর দিকে এগিয়ে গেলাম। হিমু, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো। আজ নয়, কাল তো কলেজে অনুষ্ঠান, তাই ভেবেছি কাল বলবো। আচ্ছা, তুমি ক্লাসে যাও, আমি একটু ফ্রেন্ডের সঙ্গে কথা বলে আসছি। জিসান চলে যাওয়ায় আমি খুশিতে আকাশের ওপর দিয়ে উঠতে লাগলাম। শ্রুতির হাতের স্পর্শ পেয়ে আমার ডানা দুটি ভেঙে যাওয়ায় মাটিতে পড়ে গেলাম। এত খুশি কেন? আমার এতদিনের কষ্ট কাল সফল হতে যাচ্ছে, তাই। মানে আদিকাল তোকে ছেড়ে দিচ্ছে? আরে হাদারাম, তা নয়। জিসানের কথাই যেটুকু বুঝেছি, কাল আমায়ও প্রপোজ করবে। তাই নাকি? ট্রিট চাই কিন্তু। পেয়ে যাবি। চল, জিসানের সঙ্গে আরেকটু লুকোচুরি খেলে আসি। অতঃপর আমরা ক্লাসে চলে আসি। সেদিনের মতো কলেজ শেষ করে বাসায় চলে আসি। বিকেলে বাসায় সবাই মিলে গল্প করছি, শুধু আদি ছাড়া। কিছুক্ষণ পর আদি আমার পাশে এসে বসে, কিন্তু সেই ফোনের মধ্যে বিজি ছিল। হয়তো সেই চিকনি চামেলির সঙ্গে ইন্টু পিন্টু করছে। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসছে, হয়তো আমাকে দেখে এসব করছে। তাই আমিও বজ্জাত আদিকে দেখে ফোনটা কানে গুঁজে স্থান ত্যাগ করলাম। প্রতিদিনের মতো পরের দিনও সকালে কলেজে যাওয়ার জন্য
বাইকে আদির পেছনে বসে আছি। কিছু পথ অতিক্রম করতেই আদি বলল, কি হলো, আজ জোর ধরছিস না কেন? দেখতে পাচ্ছিস না আমিও সুন্দর করে সেজেছি, তোকে জড়িয়ে ধরলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। তাই তো ভাবি, আটা ময়দা গন্ধ কোথা থেকে আসছে? কলেজের সামান্য অনুষ্ঠানের জন্য এত সাজার কি আছে? সেটা তোর বোঝার বয়স হয়নি। আর বক বক না করে তাড়াতাড়ি চল। কলেজে পৌঁছে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তাই দ্রুত জিসানের পাশে গিয়ে দাঁড়াই। আর জিসান আমার দিকে বারবার তাকাচ্ছে। এটা আমার চোখের আড়াল হলো না, দুজনেই বাক নীরবে দাঁড়িয়ে আছি। অবশেষে জিসান নীরবতা ভেঙে বলল, হিমু, তোমায় আজ খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। কিছুক্ষণ পর আদি আমায় ইশারায় ডাকলো। কিছুটা বিরক্তি নিয়ে ওর কাছে গেলাম। সমস্যা কি তোর? একটু আমায় শান্তিতে থাকতে দিবি না? আসলে আমার ওয়ালেটটা ভুলে বাসায় রেখে আসছি, কিছু টাকা দে, বাসায় পৌঁছে দিয়ে দেব। তোর কাছে ৩,৪৯৩ টাকা ৫০ পয়সা পাই, আগে সেটা দে, তারপর দেব। এমন করিস না, অনেকের কাছে আমার মান সম্মান নষ্ট হোক, এটা তো তুই কখনো চাইবি না, তাই না? বেশ করে চাই, ১ টাকাও পাবি না। আমি যাচ্ছি, বাই। আদি আমায় অনেকবার ডাকলো, কিন্তু ওর কথায় কেয়ার না করে জিসানের কাছে চলে আসি। অনুষ্ঠান শেষ হওয়ার পর সবার মতো আমি আর জিসানও ক্যাম্পাসে বসে আছি। হঠাৎ জিসান বসা থেকে উঠে দাঁড়ালো, আমার সামনে হাঁটু গেড়ে বসে এক গাদা গোলাপ এগিয়ে দিয়ে বলল, হিমু, আই লাভ ইউ। জিসানকে কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। এভাবে ক্যাম্পাসে সবার সামনে প্রপোজ করবে তা ভাবতেই পারিনি। জিসানের এমন কাণ্ড দেখে ক্যাম্পাসের সবাই আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছে। এতদিন সবটা আমার প্ল্যান ছিল, তবে কিছুদিন যাবৎ জিসানের প্রতি আমিও একটু দুর্বল হয়ে পড়েছিলাম। তবে এটা ভালোবাসা ছিল না, শুধু ভালো লাগা। আচ্ছা, ভালো লাগার থেকেই তো ভালোবাসার সৃষ্টি হয়, তাই না? তার মানে কি আমার সাথেও এমন হবে? কিন্তু আদির সঙ্গে তো আমার বিয়ে হয়েছে। এখন যদি আমি জিসানের সঙ্গে রিলেশনে যাই আর এই খবর যদি বজ্জাতের গাদি বাসায় পৌঁছে দেয়, তাহলে আমার কি হবে? না না, কিছু হবে না। আমি কিছু ওদের দেব না। প্রয়োজনে বাবার সামনে মাথা নিচু করে মুখোমুখি জবাব দেব, তবু আমার ভালো লাগা নষ্ট হতে দেব না। সব টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে হাত বাড়িয়ে দিই আমার ভালো লাগার দিকে, মানে জিসানের দিকে। ঠিক তখনই উদয় হলো বাংলাদেশের নকল প্রেসিডেন্ট আমার ভালো লাগাই বাস দিতে। আমার সম্মুখে এসেই 2050 সালের ভাষণ দিতে শুরু করলো। হিমু, তুই এখানে? সেই কখন থেকে তোমাকে খুঁজছি, কল করলাম, তাও রেসপন্স পেলাম না। এমন করলে চলো, বলো, চলো বাসায় চলো। তুই এখানে কেন? আমার হিমু কি আমার উপর খুব রাগ করছে? আর বোকা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এমন মান অভিমান হয়ে থাকে, তাই বলে এমন করতে হবে? আমায় কিছু বলার সুযোগ না দিয়ে এবার আমায় জড়িয়ে ধরলো এবং পুনরায় বলতে শুরু করলো, পাগলি মেয়ে, এমন কেউ করে? তুমি এমন করে আমাদের বেবু যে কষ্ট পাবে। আদির শেষ কথাটা শুনে জিসান উঠে চলে গেল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম জিসানের চোখ বেয়ে জল পড়ছে। আদির এমন কাণ্ড দেখে আমিও বিশাল পরিমাণে শক্ট খাই। ও আমার শত্রু, তবে আজ এসব বলবে এটা আমার ভাবনার বাইরে ছিল। আদি আমায় ছেড়ে দিয়ে আমার হাত ধরলো, অতঃপর আমার বাইকে উঠে বাইক স্টার্ট করলো। আমি আদিকে কিছু বলতে পারলাম না, সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। বাসায় পৌঁছতে আর কিছুটা পথ বাকি ছিল, কিন্তু বাসায় না গিয়ে আদি রাস্তার মাঝে বাইক থামালো। বাইক থেকে নেমে দুজনেই নীরবে দাঁড়িয়ে আছি। এবার আমার নীরবতা ভেঙে বললাম, এখানে কেন বাইক থামালি? এখানে কি তোর সেই আনিকা রাজকুমারী আসবে? না হিমু, কেউ আসবে না। আজ আমি তোকে কিছু না বলা কথা বলতে চাই, এর আগে অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই জিসানের সামনে এমন কেন করলি? আমার ভালো কি তোর সহ্য হয় না? প্লিজ আমার কথাটা একটিবার শোন, তারপর তোর যা ভালো লাগে তাই করিস, আমি তোকে বাধা দিব না। বললাম তো আমি তোর কোনো কথা শুনতে চাই না, বলেই হাঁটতে শুরু করলাম। হিমু, প্লিজ এমন করিস, একটিবার আমার কথা শোন। আদির কথাই কান্না দিয়ে আমি বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকি। কিছুটা এগিয়ে পেছনে ফিরতেই দেখি আদি সেখানেই দাঁড়িয়ে আছে। আদিকে দেখে আজ কেন যেন মনের মধ্যে অজানা এক অনুভূতি অনুভব করছি, তাই আর পেছনে না তাকিয়ে খুব দ্রুত বাসায় চলে আসি। বাসায় প্রবেশ করতেই সবাই আদির কথা জানতে চাইলো। আমি বলি ও আমায় নামিয়ে দিয়ে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে।
তখন থেকেই মনের মতো কে যেন হাতুড়ি পেটাচ্ছে। হয়তো জিসানের জন্য এমন অনুভব করছি। এতদিনে এতটুকু বুঝেছি যে জিসান আমায় খুব ভালোবাসে। জিসানের সঙ্গে এমনটা করা আমার একদমই ঠিক হয়নি। তাই ফোন হাতে নিয়ে জিসানকে কল করলাম, কিন্তু রিসিভ করলো না। আবার কল করাই কেটে দিল। বিকেল করে রাত হতে চলল, কিন্তু আদি এখনও বাসায় আসছে না। সবাই তাকে কল করেই যাচ্ছে, কিন্তু তার ফোন বন্ধ পাচ্ছে। বাসার সবার মুখে টেনশনের ছাপ দেখা যাচ্ছে। আমি এসবে মাথা না ঘামিয়ে জিসানকে কল করতে থাকি। অবশেষে রাত 10টা নাগাদ জিসান আমার কল রিসিভ করে। তোমায় সেই কখন থেকে কল করে যাচ্ছি, কেটে দিচ্ছিলে কেন? এতদিন আমার পাশ থেকে একটু একটু ভালোবাসার মানে বোঝালে আমাকে তোমার মায়ার বাঁধনে, আর যখন আমার মনের কথা তোমায় বললাম তখন তুমি আমায় দুলে ঠেলে দিলে। কেন করলে আমার সাথে এমন? জিসান, বিশ্বাস করো, আমি এসবের ব্যাপারে কিছু জানতাম না। আর তুমি তো জানো আমাদের বিয়ে হলেও আমরা এই বিয়ে মানি না। বিয়েই যদি না মানো তাহলে আদি যে বলল তোমাদের বেবির কথা, সেটা কি? ও চায় না যে আমি তোমার সঙ্গে কথা বলি। আর আমি যদি প্রথম থেকে এই বিয়ে না মানি, তাহলে বেবি কি গাছ থেকে পড়বে? সেটা ঠিক। হিমু, সত্যি তোমায় খুব ভালোবাসি। তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার ভালো লাগে না। সব সময় তোমায় দেখতে ইচ্ছে করে। জিসানের কথায় কি উত্তর দেব? সত্যি এটা যে আমি জিসানকে ভালোবাসি না, তবে ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে। শুধু ভালো লাগা থেকে তো আর একটা সম্পর্ক তৈরি হয় না। আর আমি তো এখন আদির স্ত্রী। কি হলো, কথা বলছো না কেন? জিসান, আমাকে কয়েকদিন সময় দাও। হিমু, আমি তোমায় জোর করব না, তবে আমি তোমায় সত্যি ভালোবাসি। এখন রাখছি, পরে কথা হবে। জিসানের কল কাটতেই রুমে অভির প্রবেশ। শয়তানি হাসি দিয়ে বলল, জানো জানো, আমার কপালটাই খারাপ। ভেবেছিলাম ভাইয়া কোনো মেয়ে নিয়ে পালিয়েছে, এই সুযোগে তোমার আমার বিয়েটা সেরে ফেলবো, কিন্তু সেটা আর হলো না। আদি বাসায় আসছে কখন? এই তো মাত্র বাবা ভাইয়াকে হেব্বি বকুনি দিচ্ছে, হয়তো আজ ভাইয়াকে গুলি করে মেরে ফেলবে, সেই খবরই তোমায় দিতে আসছি। ওরে পিচ্ছি, অভিটা আমায় কত ভালোবাসে। আগে বুঝলে ছোটবেলায় বিয়ে করে নিতাম। এখন করলেও সমস্যা নেই, কারণ তোমায় বিয়ে করতে আমি সব সময় রাজি। ওই শয়তানের হাড্ডি, তুই আমার পেছনে কেন পড়িস? আমার বোনকে প্রপোজ করতে পারিস না? তাই তো, এটা তো কখনো ভাবিনি। আজ থেকে তোমার সঙ্গে ব্রেকআপ। আর তোমায় এতগুলো ধন্যবাদ এত সুন্দর আইডিয়া দেওয়ার জন্যে। তবে আমি কিন্তু তোমায় বলতে পারবো না, সব বলতে পারলে একটু ভালোবাসবো, কারণ সবাই বলে প্রথম ভালোবাসা বলা যায় না। তাই আমি। তুই যাবি এখান থেকে, নাকি আমার রাক্ষসী রূপটা দেখতে চাস? আমার কথা শুনে অভি চলে গেল। অতঃপর আমি শুয়ে পড়ি, কারণ আদির মুখটা আমার একদম দেখতে ইচ্ছা করছে না। জিসানের কথা ভাবতে ভাবতে আমার চোখ লেগে যায়। হঠাৎ দরজায় খটখট শব্দ কানে পৌঁছতে ঘুম ভেঙে যায়। আর চোখে তাকিয়ে দেখি আদি সোফায় শুয়ে আছে। আমি কেয়ার না করে ঘুমে মনোযোগ বসাই। এরপর থেকে আমাদের মাঝে শুরু হয় কঠিন শত্রুতা এবং দূরত্ব। দুজনের পথ আলাদা হয়ে যায়। আদি বাইকে আর আমি রিস্কায় করে কলেজে যাই। দুজনের মতো কথা বলা একদম অফ। ইদানিং আদির মুখে অন্ধকার দেখা যাচ্ছে, হয়তো আনিকার সঙ্গে কিছু হয়েছে। এভাবে কেটে যায় কিছুদিন। আদির সঙ্গে যতটা আমার দূরত্ব সৃষ্টি হয়েছে, ঠিক ততটাই জিসানের সঙ্গে আমার মেলামেশাটাও বাড়ছে। একদিন আমি রুমে বসে ফোন ঘাঁটতেছিলাম, তখন আদি আমার সামনে বরাবর বসে। হিমু, তুই জিসানকে ভালোবাসিস? তা জানি তুই কি করবি? আর যদি জানাটা খুব ইম্পর্টেন্ট হয়, তাহলে আমার উত্তর হবে হ্যাঁ, আমি জিসানকে ভালোবাসি। আর সেটা একটু না, অনেকটা। তুই যখন জিসানকে ভালোবাসিস, আমি তোকে বাধা দেব না। তুই ওকে নিয়ে সুখে থাক, এটা আগেও চেয়েছি আর ভবিষ্যতেও চাইবো। আদি, একটা হেল্প করবি? বল, চেষ্টা করব। তুই বাবা মাকে একটু ম্যানেজ করে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দে প্লিজ। আচ্ছা, তুই যেটা চাইবি সেটাই হবে। আমি সবাইকে বলে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দেবো। হ্যাপি? এতগুলো হ্যাপি? এই না হলে আমার ছোটবেলার শত্রু, সরি বন্ধু। অনেক রাত হয়েছে, এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়। জিসানের সঙ্গে না হয় কাল কথা বলিস। আচ্ছা, কিন্তু একটা শর্তে। বল। আজকে তুই আমার পাশে ঘুমাবি, প্লিজ না করিস না, প্লিজ প্লিজ। আচ্ছা, ঘুমাবো, তুই ঘুমিয়ে পড়, আমি একটু আসছি। আচ্ছা। ব্যালকনিতে গিয়ে সিগারেটের ধোঁয়ায় মগ্ন হই।
একদিন ফাজলামি করে সিগারেট খেয়েছিলাম বলে পুরো কলেজে আমার কান ধরে চক্কর দিতে হয়েছিল। এটা ছিল সিগারেট খাওয়ার শাস্তি, আর এই শাস্তিটা দিয়েছিল হিমু। আজ মনে হচ্ছে এই সিগারেট ছাড়া আমার আপন কেউ নেই। হিমুর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার বুকে বিচ্ছে। যাকে সব থেকে আপন মনে করতাম সেই আমায় আজ পর করে দিল। ঘন্টা 1 ঘন্টা পরে সিগারেট দূরে সরিয়ে ঘুমাতে আসি। হিমু ঘুমিয়ে পড়ছে। হিমুকে ঘুমন্ত অবস্থায় দেখতে খুব সুন্দর লাগে। মুখটা মায়া ভরা। প্রতিদিনের মতো আজও ওর মুখের দিকে তাকিয়ে আছি। তবে আজ চোখের জল নয়, গাল বেয়ে পড়ছে। হিমু, আমি তোকে সে ছোট্টবেলা থেকে খুব ভালোবাসি রে। নিজের থেকেও তোকে বেশি ভালোবাসি। প্লিজ এভাবে আমার হাত ছেড়ে দিস না। তুই জিসানকে ভালোবাসিস, আমায় ভালোবাসিস না, তাই তোকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। কখনো আমায় খুঁজে পাবি না হয়তো, আর খোঁজার চেষ্টাও করবি না। সবসময় এভাবে হাসি খুশি থাকিস। তোর মুখে হাসি থাকলে আমিও ভালো থাকবো। অতপর একটা চিরকুট রেখে বেরিয়ে পড়লাম অজানা এক গন্তব্যে। মন না চাইতেও আজ বাইকের স্পিড ক্রমেই বাড়ছে। অভির চিৎকারে আমার ঘুম ভাঙে। চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে, তাই বেডকে বাই দিয়ে দরজা খুললাম। মুহূর্তেই রুমে অভি প্রবেশ করে। অভির মুখে আকাশ সমান অভিমান দেখা যাচ্ছে। কি হয়েছে পাগল প্রেমিক, মুখটা মন অন্ধকার জড়িয়ে রেখেছিস কেন? শুধু তোমার জন্যে। আমি আবার কি করলাম শুনি? তোমার আইডিয়া কাল রাতে তোমার বোনকে পটাতে মেসেজ দিয়েছিলাম, কিন্তু তোমার রাক্ষসী বোন আঙ্কেলকে সব বলে দিয়েছে। তাই আঙ্কেল কল করে বলেছে আবার ডিস্টার্ব করলে বাবাকে বলে দেবে। আরে বোকা ছেলে, প্রেমে এমন অনেক শত্রু হানা দেয়, তাই বলে কি প্রেমকে ছেড়ে দিতে হবে? ভীতু ছেলে হয়ে থাকিস না, সাহসী হয়ে আমার বোনকে তুলে নিয়ে আয়। ভাইয়ার মতো আমিও তোমার বোনকে তুলে নিয়ে আসবো। আদি কোথায়? ও তো প্রতিদিন লেট করে ঘুম থেকে ওঠে, তাহলে আজ এত সকালে উঠে কোথায় গিয়েছে? বুঝেছি, হয়তো তার পীড়িতের আনিকা তাকে ডেকেছে, তাই ছন্ন ছাড়া প্রেমিকের মতো 7 সমুদ্র 13 নদী পার হয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছে। জিয়াফের ডিবাই কি হলো? কই কিছু না তো, তুই এখন যা, গিয়ে ওকে পটানোর প্ল্যান কর। অভি চলে যাওয়ার পর আমি ওয়াশরুমে চলে আসি। শাওয়ার কমপ্লিট করে সুন্দর একটা ড্রেস পরে নিই। অতঃপর বের হয়ে সাজতে বসে পড়ি। চোখে কাজল, হালকা মেকআপে নিজেকে আবদ্ধ করি। এত ঘটা করে সাজার কারণ কি জানেন? তাহলে শুনুন। আজ কলেজে গিয়ে জিসানকে ভালো লাগার কথা বলে দেব। তবে আমি ওকে ভালোবাসি না, কিন্তু ভালোবাসতে চাই। বজ্জাত আদির থেকে জিসান 1000 গুণ ভালো। ও আমায় খুব ভালোবাসে। আর লেট না করে নিচে চলে আসি। খাবার টেবিলে সবাই উপস্থিত থাকলেও আদিকে দেখা যাচ্ছিল না। আদির বাবা মা আমায় আদির কথা জিজ্ঞাসা করায় আমি বলেছি সকাল থেকেই ওকে দেখিনি, আর আমার কিছু বলেও যায়নি। খাবার পর্ব কমপ্লিট করে খুব দ্রুত কলেজের উদ্দেশ্যে রওনা দিই, কারণ অন্য দিনের থেকে আজ কলেজে যাওয়া আগ্রহটা খুব বেশি। রাস্তায় জ্যাম থাকায় কিছুটা লেট হয়, তাই কলেজে পৌঁছেই দ্রুত ক্লাসে চলে আসি। জিসানের পাশে বসতেই ও আমাকে দেখে মুচকে একটা হাসি উপহার দিল। অতঃপর আমরা ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষে বের হতে যাব, তখন জিসান আমার হাত ধরে বলল, তোর যদি একটা সারপ্রাইজ আছে, আমার সঙ্গে চলো। সারপ্রাইজের কথাটা শুনে আমি খুব খুশি হই। জিসান আমায় তার গন্তব্যে নিয়ে যাচ্ছে, আর আমি জিসানের দিকে তাকিয়ে আছি। জিসান আমায় কলেজের ছাদে নিয়ে আসে। এসে কিছুটা অবাক হই, কারণ এখানে কলেজের প্রায় স্টুডেন্ট রয়েছে। সম্পূর্ণ ছাদ রঙিন কাগজ দিয়ে সাজানো, সবার মাঝে শ্রুতিও রয়েছে। তাই ওকে ইশারা করলাম, কিন্তু ও মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিল। জিসান আমায় নিয়ে ছাদের মাঝ বরাবর এলো। সেখানে টেবিলে সুন্দর একটা কেক রাখা রয়েছে। সবাই আমাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে। জিসান কি করতে চাচ্ছে কিছুই মাথায় ঢুকলো না। হ্যাপি বার্থডে। জিসানের সঙ্গে সবাই উইশ করতে শুরু করলো। জিসানের এমন কাণ্ডে আমার সম্পূর্ণ শরীর কেঁপে ওঠে। আজ আমার জন্মদিন, এটা আমার মাথায় ছিল না। মনে পড়ে যায় 1 বছর আগের কথা। আদি আমার জন্মদিনে প্রতি বছর বিভিন্নভাবে সারপ্রাইজ দিয়েছে, তবে আগের জন্মদিনের সারপ্রাইজটা বেশি স্পেশাল ছিল, কারণ সেদিন আদি রাত 12টার পর ভূতের মতো আমার রুমে উপস্থিত হয়। তারপর 5 টাকার একটা কেকের ওপর মোমবাতি বসিয়ে বার্থডে উইশ করে। আমার জন্মদিন হলেও সম্পূর্ণ কেকটা আদি একাই খেয়েছিল। হঠাৎ ওর পকেট থেকে একটা রিং বের করে আমার আঙুলে পুড়ে দেয়।
রিংটা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। পরের দিন জানতে পারি রিং কেনার জন্য আন্টির থেকে টাকা চুরি করেছিল। তার জন্য আঙ্কেল ওকে খুব বকুনি দিয়েছিল। আদি ছোটবেলা থেকে সবার আগেই আমি উইশ করতো। ও তো এই দিনটির কথা কখনো ভুলতো না, তাহলে আজ কিভাবে ভুলে গেল? আজ আমার বার্থডে, তুমি তা জানো কিভাবে? আমি তো তোমায় কখনো বলিনি। কাল রাতে আমি আদিকে কল করেছিলাম, ও বলেছে। আদি? জিসান আমার প্রশ্নের উত্তর না দিয়ে সবার সামনে হাঁটু গেড়ে বসলো। অতঃপর সবার সামনে একটা রিং এগিয়ে বলল। উইল ইউ ম্যারি মি? জিসানের বাড়িয়ে দেওয়া রিংটা দেখে আদির দেওয়া রিংয়ের দিকে তাকাই। আমি আজও আদির দেওয়া রিং পরে আছি। আদি নিজে উইশ না করে জিসানকে কেন বলল আমার জন্মদিনের কথা? হঠাৎ মাথায় এলো কাল রাতের কথা। কাল আমি আদিকে বলেছিলাম ডিভোর্সের কথা, তারপর আবার সকালে আদির উধাও হওয়া। মানে আদি কোথাও চলে গেছে? আই লাভ ইউ হিমু, উইল ইউ ম্যারি মি? আদি চলে গেল কেন? আমি কি ওকে চলে যেতে বাধ্য করেছি? কেন করলো এমন? কোনো প্রশ্নের উত্তর পেলাম না। হয়তো আদি আমার জন্য চলে গেছে। আজ অজান্তেই চোখের জল গাল বেয়ে পড়ছে। এই চোখের জলের কারণটাও বুঝতে পারছিলাম না। শুধু মনে হচ্ছে আমার জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে। হিমু কি হয়েছে, তুমি কাঁদছো কেন? জিসানকে কোনো উত্তর না দিয়ে সবার সামনে থেকে দৌড়ে চলে আসি, কারণ এখন আমার একমাত্র উদ্দেশ্য হলো বাসায় পৌঁছানো। আদিকে কল করলাম, কিন্তু আদির ফোন বন্ধ। বারবার আদিকে কল দিই, কিন্তু প্রতিবার আমি ব্যর্থ হই। বাসায় পৌঁছে আন্টিকে জিজ্ঞেস করাই, আন্টি কাঁদছে। সকাল থেকে আদিকে কলে পাওয়া যাচ্ছে না। সব বন্ধুদের বাসায় খবর নেওয়া হয়ে গেছে, কিন্তু আদি কোথাও নেই। তাহলে আদি কোথায় যেতে পারে? জানি না হিমু, আমার ছেলেটা কোথায় চলে গেছে। আদির বাবা আর তোমার বাবা আদির খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক পাঠিয়েছে, কিন্তু এখনো আদিকে পাওয়া যায়নি। আদি কোথায় যেতে পারে? এভাবে কেন চলে গেল? আমার সব ফ্রেন্ডদের কাছে কল করে আনিকা নামের মেয়েটির বাসার ঠিকানা খুঁজে পাই। সেখানে গিয়ে আনিকাকে পেলেও আদিকে পেলাম না। বরং আনিকা বলল তার নাকি আদির সঙ্গে কিছুদিন যাবৎ কথাই হয়নি। এর আগে আদির সঙ্গে আনিকার মেলামেশাটা নাকি আদির প্ল্যান ছিল, তবে এই প্ল্যানের কারণ আনিকার অজানা। আনিকার থেকে এমন উত্তর পেয়ে বাসায় ছুটে আসি, কিন্তু এখনও আদির খোঁজ পাওয়া যায়নি। বাবা মা আমায় অনেক কিছু বলল, কোনো উত্তর দিতে পারলাম না। সন্ধ্যা গড়িয়ে রাত এলো, কিন্তু আদি এখনও নিখোঁজ। আঙ্কেল আন্টি কেঁদেই যাচ্ছে। আজ মনে হচ্ছে এসবের জন্য আমি দায়ী। আমার জন্যই হয়তো আদি বাড়ি ছেড়ে চলে গেছে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ি তা নিজেই জানি না। সকালে কান্নার শব্দে আমার ঘুম ভাঙে। নিচে নেমে দেখি আন্টি হাও মাও করে কাঁদছে। তার মানে এখনও আদির খোঁজ পাওয়া যায়নি, তাই আন্টি এভাবে ভেঙে পড়েছে। খুব দ্রুত ফ্রেশ হয়ে আদিকে খুঁজতে বেরিয়ে পড়ি। আদির আমার পছন্দের স্থান খুঁজতে চলে যাই। একের পর এক স্থানে গেলাম, কিন্তু কোথাও পেলাম না। এদিকে জিসান বারবার কল করে যাচ্ছে, কিন্তু সেদিকে একদমই আমার নজর নেই। আমার মন আজ শুধু আদির কথাই ভাবছে। আমাদের খুশির, খুনসুটির, অভিমানের মুহূর্তের কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছি। এমন সময় আমার সামনে উপস্থিত হয় জিসান। হিমু তুমি এখানে? তোমায় কাল থেকে কল করেই যাচ্ছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। কল রিসিভ করেছিলে না কেন? জিসানের কথা আমার কান পর্যন্ত পৌঁছালেও কোনো উত্তর দিতে পারছিলাম না, শুধু চোখ দিয়ে অনবরত জল পড়ছে। হিমু তুমি এভাবে কাঁদছো কেন? বাসায় কিছু হয়েছে নাকি? তোমায় কেউ কিছু বলেছে? কি হলো, কথা বলছো না কেন? আদিকে পাওয়া যাচ্ছে না। কি বলছো এসব? কখন থেকে পাওয়া যাচ্ছে না? কাল থেকে। জিসানকে কিছু বলার সুযোগ না দিয়ে বাসায় চলে আসি। এসে দেখি বাবা আর আদির বাবা দুজনে কথা বলছে। বাবাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি। বাবা প্লিজ আদিকে খুঁজে বের করো। এভাবে ভেঙে পড়িস না, আমরা ওকে খুঁজে বের করবই। আদিকে না দেখলে আমার খুব কষ্ট হয়, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। টেনশন করিস না, আমরা খুব শীঘ্রই আদিকে খুঁজে বের করব। বাবার আঙ্কেল আবার বেরিয়ে পড়ল আদিকে খোঁজার উদ্দেশ্যে। অতঃপর আমি রুমে চলে আসি। কেন চলে গেলি আমাকে ছেড়ে? আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তোর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে ভাসছে। এই হিমু আর কখনো তোকে কষ্ট দেবে না। প্লিজ আদি, আমার কাছে ফিরে আয়। এভাবে আমার থেকে দূরে থাকিস না।
তোর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে ভাসছে। এই হিমু আর কখনো তোকে কষ্ট দেবে না। প্লিজ আদি, আমার কাছে ফিরে আয়। এভাবে আমার থেকে দূরে থাকিস না। তুই আমায় উগান্ডার পেতনি বললে আর তোকে কিছু বলবো না, ধর করা টাকাও চাইবো না, শুধু তুই ফিরে আয়। আজ আদির অনুপস্থিতিতে বুঝতে পারতেছি যে আদি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। ওর দুষ্টুমিগুলো, ওর হাসি আমার বাঁচার দিশা ছিল। হঠাৎ ফোনে কল আসাতে চমকে উঠি। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি জিসান কল করেছে। ভেবেছিলাম কলটা আদি দিয়েছে, কিন্তু তার উল্টো হলো। তাই ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে ওয়াশরুমে চলে যায়। প্রায় 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে রুম থেকে প্রস্থান করব, তখনই নজর পড়ে আদির টেবিলের ওপর। সেখানে কাগজের ব্যাগ জাতীয় কিছু রাখা। দ্রুত টেবিলের দিকে এগিয়ে যায়। এর আগে ব্যাগটি এখানে কখনো দেখিনি, হয়তো ছিল, কিন্তু এই দুদিনে সেটা চোখে পড়েনি। ব্যাগটির মুখটি টেপ দিয়ে আটকানো। হাতে নিতে বুঝতে পারি ভেতরে শক্ত জাতীয় কিছু। ব্যাগটি দেখে যতটা অবাক হচ্ছি তার থেকেও বেশি ভয় লাগছে। তবু ব্যাগটা ছিঁড়ে ফেলি। অতঃপর ব্যাগ থেকে বেরিয়ে আসে সাদা রঙের উপর কিছুটা কালো রঙের দাগ কাটা একটা টি শার্ট, একটি চিরকুট এবং একটি কাঠের বক্স। এই টি শার্টটি আমার চিরচেনা, কারণ এটা আমি আদিকে দিয়েছিলাম। টি শার্টটি পেয়ে আদি খুব খুশি হয়েছিল। আমার যথেষ্ট মনে আছে, আমার দেওয়া টি শার্টটি আদি টানা 7 দিন পরেছিল। এটা নিয়ে আমি আদিকে প্রচুর খেপাতাম। কেউ জিজ্ঞেস করলে বলতো এটা আমার ফিউচার ওয়াইফ দিয়েছে। এটা নিয়ে আমাদের মাঝে বিশাল ঝগড়া হয়েছিল। এমনকি আঙ্কেলও আমার হয়ে আদিকে খুব বকেছিল। অতঃপর চিঠিটা খুলে দেখি স্পষ্ট হয় যে এটা আদির হ্যান্ডরাইটিং। নিজেকে সামলে চিঠিটা পড়তে শুরু করি। চিঠি। প্রিয় হিমু, হিমু, আমি তোর পথের কাঁটা হতে চাইনি, আর কখনো হতেও চাইবো না। সব সময় তোর মুখে হাসি দেখতে চেয়েছি। একটা সত্যি কথা কি জানিস? যারা সত্যিকারের ভালোবাসে তারাই বুঝতে প্রিয় মানুষটির অবহেলাটা কত কষ্টের। যেদিন থেকে আমি বুঝতে শিখেছি সেদিন থেকেই তোকে হারানোর ভয়টা আরও বেশি তীব্র হয়ে উঠেছিল। তোর দুষ্টুমিগুলো আমার ভালো লাগতো। সবসময় তোর ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করতাম। তুই জিসানকে ভালোবাসিস এটা যে আমি সহ্য করতে পারছি না। তাই আজ আমার ভালোবাসার বলিদান দিয়ে তোর থেকে অনেক দূরে চলে গেলাম। হ্যাঁ হিমু, আমি তোকে এতটাই ভালোবাসি যে এক মুহূর্ত তোকে না দেখলে আমার মনে ঝড় ওঠে। রাতে যদি তোকে খুব দেখতে ইচ্ছে হতো তখন তোর বাসায় ছুটে যেতাম। তোর শিউলি ফুল গাছ বেয়ে জানালা দিয়ে তোর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতাম। আমাদের বিয়ের কথা শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু তুই আমায় বিয়ে করতে রাজি না। তাই তোর হাসি মুখটা দেখার জন্য তোকে নিয়ে পালিয়েছিলাম। আর সেদিন ইচ্ছে করে বাসায় ফোন রেখে গিয়েছিলাম, যার কারণ বাবা আমাদের কথা জানতে পেরে বিয়েটা দেয়। এসব জেনে একদম কাঁদবি না। তুই তো জিসানকে ভালোবাসিস, আর জিসানও তোকে খুব ভালোবাসে। ও তোকে খুব ভালো রাখবে, আর ডিভোর্সের প্রয়োজন হবে না, কারণ আমি তোর থেকে অনেক দূরে চলে এসেছি। ভালো থাকিস, আমার জন্য টেনশন করিস না। তোর খুশিতেই আমি ভালো থাকবো। আদি লেখাগুলো পড়ে আমার পায়ের নিচে মাটি সরে গেল। আদি আমার জন্য সবার থেকে দূরে চলে গেছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। পুনরায় আবার পড়তে শুরু করলাম। চিঠি। তোর থেকে ৩,৪৯৩ টাকা 50 পয়সা ধার নিয়েছিলাম, সেটা ইচ্ছে করে ফেরত দিইনি, তবে আজ দিয়ে দিলাম। মনে আছে ছোটবেলায় তোর একজোড়া পছন্দের ঝুমকো ছিল, সেখান থেকে একটা হারিয়ে ফেলেছিলি, তার জন্য অনেক কান্নাকাটি করছিলি। তখন থেকে ভেবেছিলাম এমন ঝুমকো কিনে তোর মুখে হাসি ফিরিয়ে দেব। এই বক্সে একজোড়া ঝুমকো রয়েছে, সেটা তোর জন্য। এই ঝুমকোটা সেই ধার করা টাকা দিয়ে কিনেছিলাম। ঝুমকো কিনতে 350 টাকা লেগেছিল, আর বাকি টাকাটা বাইকের পেছনে খরচ করছি। মানে ঝুমকোটা খুঁজতে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, খুঁজে পেয়েও তোকে দিইনি। ভেবেছিলাম আমাদের বাসরে তোকে নিজের হাতে পরিয়ে দেব, কিন্তু সেই অধিকার তুই জিসানকে দিয়েছিস। রেখে গেলাম তোর জন্য আমার এক বক্স ভালোবাসা। প্লিজ আমার উপর কখনো রাগ করিস না। এই শয়তানের হাড্ডিকে মাফ করে দিস। আর যদি তোর হৃদয়ে আমার জন্য সামান্য ভালোবাসা থেকে থাকে তাহলে এই নাম্বারে কল করিস। আমি দৌড়ে এসে আমার বইয়ের আঁচল ধরে বসে থাকবো। 0131945। এটি তোর শয়তানের হাড্ডির সঙ্গে তোর জন্য এক বক্স ভালোবাসা। না আদি, তোকে আমার থেকে কোথাও যেতে দেব না। তুই সবসময় আমার সঙ্গে থাকবি। তোকে ছাড়া যে আমার এক মুহূর্ত চলবে না।
সেটা আমি এই দুদিনেই বুঝতেছি। দ্রুত ফোনটা হাতে নিয়ে বাবাকে আর আঙ্কেলকে কল করে বলি বাসায় ফিরতে। অতঃপর নিচে এসে সবাইকে ডেকে বসার ঘরে বসে আছি। কিছুক্ষণ পর বাবা এবং আঙ্কেলও বাসায় আসে। তারা প্রশ্ন করার আগেই তাদের থামিয়ে চিঠিতে দেওয়া সেই নাম্বারে কল দিই। রিং হতেই আদি কল রিসিভ করে। হিমু, আই লাভ ইউ। হুম। তুই কি জানিস না হাজবেন্ড আই লাভ ইউ বললে তার উত্তরে আই লাভ ইউ টু বলতে হয়? এখনই বাসায় ফিরে না এলে আই লাভ ইউ টু তো দূরের কথা, আই লাভ ইউ জিরো বলবো না। এই মুহূর্তেই বাসায় ফিরাই। তুই 5 মিনিট ওয়েট কর, আমি 2 মিনিটে আসছি। আমরা সবাই আদির জন্য অপেক্ষা করতে থাকি, কারণ আঙ্কেল আন্টি খুব ভেঙে পড়েছিল আদির জন্য। সিঁড়ি দিয়ে কারো নামার শব্দ শুনে আমরা অবাক হই, কারণ বাসার সবাই এখানে রয়েছে, তাহলে কে উপর থেকে নামছে? সিঁড়িতে দৃষ্টি নিক্ষেপ করতেই আমি যথেষ্ট অবাক হই, যার কারণ আদি উপর থেকে নিচে নামছে। নিচে নামা মাত্র আন্টি আদিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। খেয়াল করলাম আদি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আদির হাসি দেখে আমার মনে ওর জন্য দ্বিগুণ রাগ সৃষ্টি হলো। আঙ্কেলের মুখ দেখে মনে হচ্ছে আদির ওপর খুব রাগ করেছে, আর সহ্য করতে না পেরে আদিকে প্রশ্ন করলো, কোথায় ছিলি এই দুদিন? বাবা, আমি বাসায় ছিলাম, কিন্তু সবার থেকে আড়ালে। কোথায়? আমার রুমের পাশে যে রুমটা আছে ওখানে কেউ যায় না, তাই আমি ওখানে জল খাবার নিয়ে লুকিয়েছিলাম। আঙ্কেল আদির কথা শুনে থাপ্পড় বসিয়ে দিল। অতঃপর বলল, তোর চলে যাওয়ায় আমরা কতটা কষ্ট পেয়েছি সেটার ব্যাপারে কি কোনো ধারণা আছে তোর? আদি আঙ্কেলের প্রশ্নে কোনো উত্তর দিচ্ছে না, বরং গালে হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? আজ তোকে আমার ছেলে বলতে ঘৃণা হচ্ছে। আমার ছেলে হয়ে এসব কিভাবে করতে পারলি? একবার কি মনে হয়নি যে আমরা কষ্ট পাবো? তোর মা কতটা কষ্ট পেয়েছে তা বুঝিস? আর হিমু, ও তো সব কিছু বাদ দিয়ে পাগলের মতো তোকে খুঁজেছে। সরি বাবা, আমাকে ক্ষমা করে দাও। সব ভুলের ক্ষমা সরি দিয়ে হয় না আদি। কিছু কিছু ঘটনা আমাদের বুকে বেঁধে থাকে, আর সেই ক্ষত কখনো ভালো হয় না। আমরা তোর মা বাবা, এখন না হলেও কিছুদিন পর ঠিকই ক্ষমা করে দেব, কিন্তু তুই তো হিমুর বিশ্বাস ভেঙে দিয়েছিস। হিমুর দিকে তাকাতেই দেখি হিমুর চোখ দিয়ে অঝরে জল পড়ছে। হয়তো আমি চলে যাওয়ায় খুব কষ্ট পেয়েছে, কিন্তু আমি তো ওর জন্য এসব করছি। আমি হিমুর দিকে এগিয়ে যেতে ওর কান্নার গতিটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সরি হিমু, আর এমন করবো না, প্লিজ এবারের মতো আমায় ক্ষমা করে দে। কেন করলে এসব? আমাকে কষ্ট দিতে? তোর কষ্ট হোক এটা আমি কখনো চাইনি। তাহলে কেন এমন করলে আমার সাথে? আমি বাধ্য হয়েছি এসব, কারণ আমি জানতাম আমার শূন্যতায় তোকে বুঝিয়ে দেবে যে তুই আমাকে কতটা ভালোবাসিস। তোকে সারা জীবন আমার করে রাখতে চেয়েছি, কিন্তু সেটা তুই কখনো বুঝিসনি। তোর শূন্যতা আমাকে একটু একটু করে পুড়িয়ে ফেলতেছিল। প্লিজ আমায় ক্ষমা করে দে, আর কখনো এমন করব না। ভালোবাসি না আমি তোকে, আবার যেখানে ইচ্ছা চলে যা। প্লিজ হিমু, এমন করিস না। তুই আমার জীবনে না থাকলে আমি বাঁচতে পারবো না। বললাম তো আমি তোকে ভালোবাসি না, আমায় ছেড়ে দে। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, প্লিজ একবার বল না। আমি তোর মুখ থেকে একটিবার শুনতে চাই। কতবার তোকে একটা কথা বলতে হবে? আমি যখন বলেছি ভালোবাসি না, তার মানে ভালোবাসি না। আদির বাসা থেকে দৌড়ে আমার বাসায় চলে আসি, কারণ আদিকে কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। তবে আমাকে কষ্ট দেওয়ার শাস্তি ওকে পেতেই হবে। রুমে এসে দরজা বন্ধ করে দিলাম, কারণ আমি জানি আমার রাগ ভাঙাতে আদি ছুটে আসবেই। হিমু, দরজা খোল, আমি তোকে খুব ভালোবাসি। একবারের মতো এই শয়তানের আদিকে ক্ষমা করে দে। তোর আদি আর কখনো এমন করবে না। এই হিমু, দরজাটা খোল না প্লিজ। হিমু, আদি তুই এখান থেকে চলে যা। আমি তোকে ভালোবাসি না, আমি শুধু জিসানকে ভালোবাসি। কিছুদিন পরে আমি ওকে বিয়ে করব, ভুলে যা আমায়। আচ্ছা ভুলে যাব, শুধু একটিবার দরজা খোলো প্লিজ হিমু। আমি তোর মুখ দেখতে চাই না, চলে যা তুই। আমায় যখন সহ্য করতেই পারছিস না, তাহলে চলে যাচ্ছি আমি। তবে মনে রাখিস, এই আদি আর কখনো ফিরবে না, তোর থেকে অনেক দূরে চলে যাবে। তোকে আজ আমার জীবন থেকে মুক্তি দিয়ে গেলাম। জিসানকে নিয়ে খুব ভালো থাকিস। আমি উত্তরে কিছু না বলে রুমে চুপটি করে বসে রইলাম।
কারণ আদি শুধু আমাকে নয়, দুই পরিবারের সবাইকে কষ্ট দিয়েছে। এর ফল তো ওকে পেতেই হবে। প্রায় 5 মিনিট কেটে যায়, কিন্তু আদির আর কোনো রেসপন্স পাচ্ছি না। তার মানে কি আদি সত্যি চলে গেল? না, আদি আবার এমন করতে পারে না। আর 1 সেকেন্ড বসে না থেকে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি আদি নেই। রুম থেকে পা বাড়িয়ে উকি মারতেই হঠাৎ আমার হাত ধরে রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে আমায় দেওয়ালের সঙ্গে চেপে ধরে। ঘটনাটা এতই দ্রুত ঘটে যে কে এমন করলো তা বুঝতেই পারলাম না। ভয়ে চোখ বন্ধ করে রাখি। কি ভেবেছিস আমি চলে গেছি? এই আদি যেখানে যাবে তোকে সঙ্গে করে নিয়ে যাবে। আমার ভালোবাসার ভাগ আমি কাউকে দেব না। কথাগুলো শুনে আমি চোখ খুলি। খুব রাগী কণ্ঠে কথাগুলো বলছিল আদি। আমাকে দেওয়ালের সঙ্গে খুব শক্ত করে চেপে ধরায় আমি নড়তেও পাচ্ছিলাম না। আবার ফিরে এলি কেন? আনিকা কি তোকে তার কাছে স্থান দেয়নি, নাকি অন্য কোনো মেয়ের দিকে নজর দিয়েছিস? নজর তো সেই ছোট্টবেলা থেকে তোর দিকে ছিল, তা তো কখনো বুঝলি না। নজর দিতে দিতে আর কিছুদিন পর আমার চোখ খসে পড়ে যেত। আর আমি তো চোখ দিয়ে ফুটবল খেলতাম। চলেই তো যাচ্ছিলি, তাহলে আবার কেন ফিরে এলি? ভালোবাসি তাই। তোকে ছাড়া আমি এক মুহূর্তেও ভালো থাকতে পারি না। আমার খুশির চাবি একমাত্র তুই। আমি তোকে ভালোবাসি না, চলে যা। সেটা আমি জানি। এই হিমু, একবার বল না ভালোবাসি। আমি জিসানকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আদি আমার ঠোঁট জোড়া আটকে দিল। তারপর ঠোঁট ছেড়ে আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। আদির মুখের স্পর্শ পেয়ে কেঁপে উঠি। আদি আমার মুখে হাত রাখতেই দরজায় কেউ নক করলো। অতঃপর বলল, হেমো, এভাবে দরজা বন্ধ করে রেখেছিস কেন? আন্টি, আমরা প্রেমে ব্যস্ত আছি, এখন দরজা কোনোভাবেই খোলা সম্ভব নয়। মাকে এটা কেন বললি? এই আদিত্যরাই সবসময় সত্য কথা বলে, তাই আন্টিকেও সত্যই বললাম। এই হিমু, একবার বল না আমায় ভালোবাসিস। আগে আমার বার্থডে গিফট দে, তারপর বলবো, এর আগে নয়। ও আচ্ছা, কাল তো তোর পয়লা দিবস ছিল, কিন্তু আমি তোকে 1 বক্স ভালোবাসা গিফট করেছিলাম। তুই সেটা কেয়ার না করে বাসায় ফেলে এসেছিস। ওটা রাগ করে করেছি। তুই 2 মিনিট ওয়েট কর, আমি দৌড়ে গিয়ে নিয়ে আসি। হয়েছে মহারানী, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না। আমি যখন গিফট দিয়েছি তাই আনার দায়িত্ব আমার। ওরে আদি কি ম্যাজিক জানে, নাকি কোনো পেতনি ওর ঘাড়ে চেপে বসে আছে? এমন কিছু না হলে তো বক্সটা ওর হাতে থাকার কথা নেই। অবশ্য আমার দেওয়ালের সঙ্গে চেপে ধরার সময় আমি কিছু খেয়াল করিনি। আদির দেওয়া কাঠের বক্স থেকে ঝুমকো জোড়া বের করে আমার কানে পরিয়ে দিল। ছোটবেলার হারানো ঝুমকো। আর এই ঝুমকো সেম ডিজাইন, তবে সেটার তুলনায় এটা একটু বড়। এবার খুশি তো? 53 কেজি খুশি। আদিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছি। আজ মনে হচ্ছে আদি আমার পথ চলার একমাত্র চাবিকাঠি। সেই ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। ঝগড়া মারামারি হলেও আদি আমায় কখনো কাঁদতে দিত না। আমার প্রতি ওর যে ভালোবাসা, সেটা আমি কখনো বুঝিনি, হয়তো বুঝতেই দেয়নি। হিমু, আমি তোকে খুব ভালোবাসি। প্লিজ তোর থেকে কখনো আমায় দূরে রাখিস না, তাহলে কেউ আমায় আর খুঁজে পাবে না। ভালোবাসি কিনা তা জানি না, তবে তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এতদিন বলিসনি কেন? বুদ্ধু, তুই জানিস না, মেয়েরা মুখ ফুটে কিছু বলে না, ওসব ছেলেদের আগে বলতে হয়। ওরে, আমার বউ সাহিত্যিক হয়ে গেছে। কোন টিচার থেকে ট্রেনিং নিলি রে? ভাবছি আমিও সেখানে ভর্তি হয়ে যাব। ওই শয়তানের হাড্ডি, তুই আমায় বউ বললি কেন? আমি তোর কোন জন্মের বউ লাগি? তুই তো আমার সেই ছোট্টবেলা থেকে বউ লাগিস, শুধু বাসরটাই বাকি ছিল। ভাবছি আজকে বাসরটা কমপ্লিট করে ফেলবো। আদি, আমরা তো এই বিয়ে কেউ মানি না, তাই ভাবছি আবার বিয়ে করব। আবার বিয়ে করলে শপিং, জুয়েলারি, দামি দামি গিফট পাবো, আর ওসব দিয়ে অনেকদিন বসে বসে খাওয়া যাবে। একদম ঠিক বলেছিস, আজকে বাবাকে জানাতে হবে। চল এক্ষুনি বাসায় গিয়ে জানাই। তুই যা, বিয়ে না হওয়া পর্যন্ত আমি আমার বাসায় থাকবো। আচ্ছা, তাহলে একটা চুম্মা দে। 1 সেকেন্ডে চলে যাচ্ছি। একদমই না, বিয়ের আগে হবে না। এখন আমার বাসা থেকে বিদায় হও। দে না একটা। দাঁড়া, এক্ষুনি বাবাকে ডাকছি। এই না না, বিয়ের আগে হবু শ্বশুরকে বকা খেতে চায় না। এখন চলে যাচ্ছি, তবে বিয়ের পর সুদে আসলে তুলে নেব। আদি চলে গেল। আজ মনের মতো একটা অজানা অনুভূতি কাজ করতে লাগলো। আজ এটুকু বুঝেছি যে আদিকে ছাড়া আমার কোনোভাবেই চলবে না। আদি আমার পাশে না থাকলে কখনো আমি ভালো থাকবো না।
আদি আমার ভালো থাকার কারণ। সেদিন জিসান আমায় বারবার কল করলাম, কিন্তু আমি কল রিসিভ করিনি। পরবর্তী দিন বিকেলে সবাই মিলে আবার আমাদের বিয়ের প্ল্যান করলো। আমরা দুজনও সেখানে উপস্থিত। 5 দিন পরে আমাদের বিয়ের ডেট ফিক্সড করে। আবার বিয়ে হবে আমাদের, এটা ভাবতে আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। সবার মাঝে আমাদের চোখের ইশারা চলেই যাচ্ছে। রাতে আদির সঙ্গে কথা বলে ঘুমে মনোযোগ দিব, তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করতেই একটা চেনা কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো, কারণ কণ্ঠটি জিসানের ছিল। কাল থেকে তোমার কল করেই যাচ্ছি, রিসিভ করছিলে না কেন? জিসান, আমি আর কখনো কল করো না। কেন, কি হয়েছে? এতদিন তোমার সঙ্গে আমার কথা বলা, একসাথে চলা, সবই শুধু একটা প্ল্যান ছিল, অন্য কিছু নয়। মানে? হ্যাঁ, এটাই সত্যি। আমি কলেজে গিয়ে ফ্রেন্ডের থেকে যখন শুনেছিলাম যে তুমি কোনো মেয়েদের কেয়ার করো না, তখন থেকে তোমার সঙ্গে নাটক করতে শুরু করি, আর আমি প্ল্যানে সফল হই। তুমি আমার সঙ্গে এমন করতে পারো না। আমার ভালোবাসা মিথ্যে নয়, আমি তোমায় খুব ভালোবাসি হিমু। জিসান, একটু বোঝার চেষ্টা করো, আমি তোমায় ভালোবাসি না, সব নাটক ছিল। আমি জানি তুমি মিথ্যা বলছো। আচ্ছা, তুমি কি তোমার পরিবারের কারণে আমার থেকে দূরে চলে যাচ্ছ? তাহলে বলো, কালকে বাবাকে তোমার বাসায় পাঠাচ্ছি। কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? আমি আদিকে ভালোবাসি। ওর সঙ্গে কিছুদিন পর আবার আমার বিয়ে। তুমি আমার সঙ্গে কাজটা একদমই ঠিক করলে না হেমু, মনে রেখো এর মাসুল তোমার দিতে হবে। তোমার যা ইচ্ছা তাই করো, সো প্লিজ আমায় কখনো বিরক্ত করো না। জিসানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে আদির কথা ভাবতে ভাবতে এক পর্যায়ে আমি ঘুমের রাজ্যে পা বাড়াই। হিমু, এই হিমু, কি হয়েছে তোর? ঘুমের মধ্যে এভাবে কাঁদছিস কেন? মাইটাকে ঘুম ভাঙতেই মা আর বোনকে আমার পাশে দেখি। এত সকালে আমার রুমে তাদের দেখে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করি। মা, আদির থেকে আমায় কেউ আলাদা করতে চায়, সে চায় না যে আমরা একসাথে থাকি। বোকা মেয়ে, তুই এতক্ষণ স্বপ্ন দেখেছিলি, কিচ্ছু হয়নি। আর কে তো তার আলাদা করবে? কি রে পেতনি, 9টা বাজে আর তুই এখনো ঘুমাচ্ছিস? কলেজে যাবি না নাকি? বিয়ের কথা শুনে কলেজ ভুলে গেছিস? কি 9টা বেজে গেছে? আমায় একটা কল দিতে পারতি। তোকে সেই 7টা থেকে কল করতে আমি দুবার মোড়ে আবার ফিরে এসেছি, আর তুই বলছিস আমি তোকে কল করিনি? ফোন চেক করে দেখি সত্যি আদি আমায় অনেকবার কল করেছিল, কিন্তু আমার ফোন সাইলেন্ট ছিল। মা, বোন আর আদি নিচে চলে গেল, আর আমি দ্রুত ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার সেরে নিচে এসে দেখি সবাই মিলে গল্প করছে। তারপর আমরা নাস্তা করে আদির মোটর বাইকে কলেজের উদ্দেশ্যে রওনা দিই। আগের তুলনায় এখন আদিকেই খুব শক্ত করে জড়িয়ে ধরেছি। আদি, তোর থেকে আমায় কে যেন কেড়ে নিতে চায়। তোর ওই ফালতু স্বপ্নের কথা আন্টির থেকে শুনেছি। আমার খুব ভয় লাগছে। কি বলিস এসব? উগান্ডার পেতনির মুখে এসব মানায় না। কলেজে পৌঁছে গেছি, নামবি নাকি এভাবেই জড়িয়ে ধরে থাকবি? বাইক থেকে আমি আর আদি নেমে ক্যাম্পাসের ভেতরে পা বাড়াতেই কিছুটা অবাক হই, কারণ জিসান আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তবে জিসান একা নয়, ওর সঙ্গে আরও 3-4টা ছেলেও রয়েছে।